আচ্ছা, যাই হোক, আজকে শুরু করছি। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের লেকচারে যেটা রয়েছে, প্রকৃতি প্রত্যয় এবং রয়েছে ধাতু। ধাতু, প্রকৃতি প্রত্যয় এবং সাহিত্য থেকে যেটা রয়েছে সেটা হলো আ রক্তে আমার অনাদি অস্থি, দিলরুর হোসেন এবং রয়েছে মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল এবং অন্য একটা রয়েছে লোকলোকান্তর। লোকলোকান্তর রয়েছে। সো আমরা যে সাহিত্য যেগুলো বলেছি, যেমন রক্তে আমার অনাদি অস্থি এবং জাফর ইকবাল স্যারের যে আম যেটা রয়েছে মহাজাগতিক কিউরেটর। দেখো, মহাজাগতিক কিউরেটর এটা সম্বন্ধে একটু হালকা একটু বলে নেই। আ যখন জাফর ইকবাল এখানে মূলত একটা কাল্পনিক একটা বিষয় কল্পনা করেছেন। একটা কাল্পনিক আ গল্পের মাধ্যমে মূলত যে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ এবং আমাদের পৃথিবীকে আমরা মানুষরাই যে ধ্বংস করছি, তিনি সেটাকে স্পষ্টভাবে বুঝানোর চেষ্টা করেছেন। যেমন আ ওই যে কিউরেটর অর্থাৎ মঙ্গল গ্রহ বা কোন একটা গ্রহ থেকে কিছু এলিয়েন টাইপের কিছু আসছে পৃথিবীতে। আসার পরে তারা কাউকে চুজ করতে চাচ্ছে। যেকোনো একজনকে তারা নিয়ে যাবে। এরকম একটা প্ল্যান তাদের ছিল। তো যখন এই প্ল্যান ছিল তখন তারা এসে একবার হরিণকে চুজ করে, একবার সাপকে চুজ করে, একবার মানে একেকজনকে একেক সময়, একবার মানুষকে ইভেন একসময় চুজ করছে। কিন্তু এই মানুষকে চুজ করার পরে অন্য একজন কিউরেটর বা তাদের সঙ্গীরা বলল যে, "এই মানুষ তারা তো জঘন্য খারাপ লেভেলের মানুষ।" তো বলছে, "কেন মানুষরা কেন খারাপ? এরা তো দেখতে শুনতে বেশ ভালোই মাশাআল্লাহ, হাত পা আছে, কাজকর্ম করে। আ তো এরা কেন খারাপ হবে?" পরবর্তীতে ওখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে মানুষরা আসলে নিজেরা নিজের খুব হানাহানি করে, অত্যন্ত স্বার্থপর এবং হচ্ছে এতটাই উদাসীন এবং এতটাই অজ্ঞ যে তারা নিজের প্ল্যানেট অর্থাৎ পৃথিবী, সেই পৃথিবীতে তারা বসবাস করবে। সেই পৃথিবীকে তারা নিজেরই ধ্বংস হয় এরকম কিছু কাজের সাথে জড়িত আছে। যেমন কাজগুলো, সেই কাজগুলো হতে পারে পরিবেশকে তারা নষ্ট করছে। অর্থাৎ পরিবেশ নষ্ট বলতে যেমন কার্বন ডাই অক্সাইডের যে বৃদ্ধি হচ্ছে, তারপর হচ্ছে এই যে নানান ধরনের নানানভাবে যে আমরা পরিবেশকে হার্ম করি, এগুলো এই যে মানুষ করে থাকে। অর্থাৎ মানুষ পরিবেশ ক্ষতি করার কারণে কি হয়? এই পরিবেশই একসময় পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তাহলে ওই যারা এলিয়েন ছিল তারা বলল যে, "তাহলে তো মানুষ তো বেশি একটা জ্ঞানী না।" তারা নিজেদের যে প্ল্যানেট যে থাকার যে জায়গা, সে থাকার জায়গাকে নিজেরা ডে আফটার ডে বা ডে বাই ডে তারা নিজেদেরকে ধ্বংস করছে। অতএব এদেরকে আমরা নিব না। তো যাই হোক, অনেক ঘটনা তারপর অনেক কথাবার্তার পরে তারা পিঁপড়াকে চুজ করলো। পিঁপড়া বলা হলো পিঁপড়া একজন সামাজিক প্রাণী। পিঁপড়া দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এবং আরো কিছু গুণের কারণে তারা পিঁপড়াকে চুজ করলো। এখানে মূলত ইকবাল স্যারের এটা একটা আমাদেরকে যেটা বলা হয় মেটাফরিক একটা গল্প। মেটাফরিক গল্প মানে হচ্ছে গল্প ছন্দে, ছন্দে আমাদেরকে অন্য কিছু ইঙ্গিত করছে যে আসলে এটা কি বলতে চায়? গল্পের লেখক কি বলতে চাচ্ছেন? সেজন্য আমি এই গল্প থেকে প্রশ্ন আসতে এখনো পর্যন্ত দেখিনি। তারপর তোমাদেরকে পড়তে হবে এটা। ভালো করেই পড়া উচিত। এটা অত্যন্ত তোমাদের যতগুলো গল্প কবিতা রয়েছে তার ভিতরে জাফর ইকবাল স্যারের এই গল্পটা খুবই সহজ। মানে এটা অত্যন্ত সহজ একটা কবিতা গল্প। সো তোমরা আশা করি এটা একটু পড়বে। এটা খুবই সহজ। ইনফরমেশন গুলো খুবই সহজ। ম্যাম সো মনে রাখতে পারবা আশা করি। সেটা একটু তোমরা পড়ে নিবা। প্লিজ আমি একটু থিমটা তোমাদেরকে বলে দিলাম। এরপরে আছে মানে রক্তে আমার অনাদি অস্থি মনে হয়। রক্তে আমার অনাদি অস্থিটা এটা মোটামুটি অনেকটাই ইম্পোর্টেন্ট। এখানে এইসব ব্যাপারে যেটা বলতে চাই আমি যে কবিতার কবি পরিচিতি এবং হচ্ছে তোমার শব্দের অর্থ বা টীকা ভাষ্য যেগুলো রয়েছে এগুলোকে তোমাদের পড়তে হবে বেশি, বেশি করে। রক্তে আমার অনাদি অস্থি। কবিতার ভিতরে কিছু তাও থিমেটিক কতগুলো কথাবার্তা রয়েছে। এটা সম্বন্ধে একটা ভালো একটা ধারণা, আইডিয়া পেতে হলে অবশ্যই তোমাকে সাহিত্যটা পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা তোমাদের এই ব্যাকবনের লেকচার শিটের শেষে কিছু সুন্দর, সুন্দর ছোট ছোট কিছু প্রশ্ন আ দেওয়া রয়েছে। এগুলোকে পড়লেও তোমরা মোটামুটি এগুলোকে পড়তে হবে তোমাদের। পড়লে খুব ভালো একটা comprehensive একটা আইডিয়া চলে আসবে।
এরপর তোমাদের দেলোয়ার হোসেনের দেলোয়ারের কি যেন রক্তে আমার অনাদি কি ছিল দেলোয়ারের? রক্তে এরপরে আমার আরেকটা অনাদি। রয়েছে জি ভাই, আমার অনাদ্য অস্তি দেলোয়ার। দিলওয়ার। এরপর আরেকটা রয়েছে মনে হয় কি আলমা। যেন? লোক ও আল লোকান্তর। মাহমুদের লোক লোকান্তর, হ্যাঁ। মাহমুদ। আল মাহ আল মাহমুদের লোক লোকান্তরটা সেটাও রয়েছে। আল মাহমুদের লোক লোকান্তর উনি অত্যন্ত প্রমিনেন্ট, অত্যন্ত বিখ্যাত এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি খুবই ভালো লেখক। বাংলা সাহিত্যে উনার অবদান অনেক, অনেক অবদান ছিল উনার। সো উনি এই লোক লোকান্তর কবিতাটা মনে হয় একটু সনেট ধর্মী কবিতা। এখানে তিনি কিছু ইঙ্গিতমূলক কথা বলেছেন, যেমন কিছু শব্দ, যেমন আমার চেতনা যেন সাদা সত্যিকার এক বকপাকে। এই যে সাদা মানে বানানটাও কিন্তু একটু ডিফারেন্ট, সাদা তালব্য স দিয়ে সাদাটা লেখা। এবার তিনি সুপারির সাথে তুলনা করেছেন, সুপারিটা কি কাটা না পূর্ণ ছিল, এরকম কতগুলো কথা খেয়াল করো, যেগুলো আমাদেরকে ধরতে হবে। তারপরে বলেছে নখ তীব্র লাল, তারপরে একটা সবুজ বলেছে যে আমার আহ কালার, আরেকটা কালার বলেছে সবুজ, তীব্র সবুজ। এরপরে চন্দন কাঠের কথা বলেছেন, কতগুলো পাখির নাম বলেছেন এটার ভিতরে। আহ তো এটা এগুলো তোমার এই কবিতার মোটামুটি না অনেকটাই কঠিন এটা থিমটা বুঝতে হলে। তবে সর্বোপরি কথা হচ্ছে উনি প্রকৃতির যে প্রাকৃতিক নিদর্শন, তিনি প্রকৃতির প্রতি যে তার যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটাকে মোটামুটি তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন বা ফুটিয়ে তুলেছেন। তো উনি একসময় বলেছেন যে আমার চেতনার রং, এরকম কতগুলো বলা। নারী বলে একটা শব্দ আছে, নারী। নারী শব্দের অর্থ হচ্ছে না পারে, যেটা সংক্ষেপে, যেমন তোমরা একটা গান শুনেছো না যে মরণ জ্বালা সহিতে নারী দিবানিশি কাদিরে বন্ধু। তো এই যে নারী এই শব্দটা এর ভিতরে আছে, এটা মনে হয় আসতে দেখেছি আমি, যে নারী মানে কি, উত্তর হচ্ছে না পারে। তো যাক উনি প্রকৃতির প্রতি এরকম একটা আবেগ ইমোশন কাজ করছেন যে উনি একসময় বলে ফেলছেন যে হয়তো আমি আমার সমাজ সংসার সংসার সবকিছু ছেড়ে দিয়ে আমার মন চায় যে আমি প্রকৃতির কাছে চলে যাই। মানে একদম সবকিছু আমার কাছে তুচ্ছ হয়ে যাবে সে প্রকৃতির ভেবে, এতটাই মগ্ন হয়েছে। সো এই কবিতাটার সম্বন্ধে মানে প্রত্যেকটা লাইন সম্বন্ধে একটু জানতে হলে তোমাদের ইন্টারপ্রিটের গল্প কবিতার বইটা, যেটা টেক্সট বুকটা আছে, সেটা দেখেছি। ওখানে সুন্দর করে ছোট ছোট কতগুলো ব্যাখ্যা রয়েছে। সো এটা পড়তে পারো। আল মাহমুদ থেকে প্রশ্ন আসে কারণ উনি অত্যন্ত প্রমিনেন্ট একজন লেখক। আহ, অত্যন্ত প্রমিনেন্ট একজন লেখক। তার একটা প্রথম উপন্যাস হচ্ছে উপমহাদেশ, যেটা মূলত প্রথম না, সরি, উপমহাদেশের তার উপন্যাস, বিখ্যাত উপন্যাস। সেটা লিখেছেন মূলত মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটে লিখেছেন। এবং তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন। এই সোনালী কাবিনের বিখ্যাত কাব্যগ্রন্থ। এই সোনালী কাব্যগ্রন্থের মানে সোনালী কাবিনের মাধ্যমে কিন্তু তার উত্থান, এটা খুবই জনপ্রিয় হয়েছে, খুবই পাঠক জনপ্রিয়তা পেয়েছিল মূলত। আসলে এই মোটামুটি আমাদের সাহিত্য। এবার আসো আমাদের আজকে লেকচার শিটে যেটা রয়েছে, তোমাদের ধাতু এবং ধাতুর গণ। তো আমি তোমাদেরকে একটা অন্য স্লাইডের দিকে নিতে চাচ্ছি। হ্যাঁ, একটা ছেলে এইমাত্র বলছে যে রাজনৈতিক কারণে আল মাহমুদ থেকে প্রশ্ন করে না। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম না, বাট এরকম বলাটাও ঠিক হবে না। আহ সো পড়তে হবে আর কি, এক কথায় রাজনৈতিক কারণে বলছে, রাজনৈতিক কারণে প্রশ্ন করে না। ওনার শেষ জীবনে মূলত ঘটনা ঘটেছে আল মাহমুদ শামসুর রহমানের একই ধরনের অর্থাৎ অত্যন্ত বাম চেতনার ছিল বা ভালো লিখতো। পরবর্তীতে আল মাহমুদ জামাতের যে একটা অঙ্গ সংগঠন ছাত্র শিবির, তাদের প্রতি একটা কেমন যেন ওদের প্রতি একটা মৌন সমর্থন ছিল, একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর কি। অর্থাৎ জামাত ঘেঁষা আচরণ করার কারণে উনি যখন মারাও গিয়েছেন তখন কিন্তু উম অর্থাৎ জামাত প্রীতি ছিল এরকম মনে একটা অভিযোগ ছিল তার প্রতি। এই কারণে তাকে মারা যাওয়ার পরে শহীদ মিনারে যে সম্মান দেওয়া যথাযথ, সেটাও কিন্তু করতে দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, ও যেটা বলেছে আর কি। তো মনে হয় যে উনি রাজনৈতিক কারণে অন্য মতাদর্শ এই মুহূর্তে, প্রথম জীবনে কিন্তু উনি এরকম ছিলেন না, শেষ বয়সে এসে উনি একটু অন্য ধর্মের প্রতি মানে অন্য রাজনৈতিক মতাদর্শ, যারা মূলত উনি ছিলেন বাম চেতনা,
পরবর্তীতে একদম ডান, মানে মানে যেটা তার জামাতের অঙ্গ সংগঠন সেটা তো জানো তোমরা, ডান। ওই ওটার প্রতি একটু ইনক্লাইন হওয়ার কারণে উনি একটু বিতর্কিত হয়েছেন। এটা তো উনার এই কারণে যে প্রশ্ন হয় না সেটা না, বাট উনি ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে, এটা মনে রাখতে হবে আরকি তোমাদেরকে। যাই হোক, তোমাদেরকে আজকে ধাতুর গণটা নিয়ে আমরা শুরু করে দিই। ধাতু কি? তোমাদের আমি নতুন লেকচার শিট থেকে অন্য লেকচার শিট থেকে পড়াচ্ছি, তোমরা একটু খেয়াল করো এখানে। তোমাদের লেকচার শিটে হয়তো এরকম নাই, সো আমি এখান থেকে পড়াচ্ছি। স্যার আমাদের সমাজটা একটা প্রশ্ন ছিল, স্যার এটা কি এখন করবো নাকি আজকে ক্লাস শেষে করবো? শেষে করো সঞ্জিদা, একটু শেষে করো। চলো, ধাতুটা নিয়ে আমি শুরু করে দিই আজকে। আসলে কিছু থিমেটিক কথা আগে একটু আমি বলে নেই, তারপরে তোমাদের সাথে কথা। আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা আশা করি দেখতে পাবে, আমি এই স্ক্রিন থেকে পড়াবো। একদম সিম্পল কতগুলো কথা আগে একটু বুঝে নেই। দেখো, আমি একটা শব্দ লিখেছি ডাকাতি, খেয়াল করবা। আরেকটা লিখেছে করি, সহজ কথা একদম, করি। করি শব্দটা আমরা ব্যবহার করি, যেমন আমি করি, রহিম করে, করি বা করে, ধরলাম রহিম করে, করিম করে, এরকম। এখন ডাকাতি, খেয়াল করো, এই শব্দটা ডাকাতি, মূল শব্দটাকে খেয়াল করো। ডাকাতির মূল শব্দটা হচ্ছে কি? ডাকাত। দেখো, আমি ডাকাতি তো একটা কাজটা হচ্ছে ডাকাতি। দেখো ডাকাতি যোগ করছি, মূল শব্দটা কি এখানে? ডাকাত, মূল শব্দ, খেয়াল করবা। এরপরে করি, করি তো একটা ক্রিয়া, ঠিক আছে, যেমন রহিম করে, করি, সরি আমি করি। কিন্তু এই করি থেকে যদি বলি রহিম করি হয় না, তখন রহিম করে। দেখো, করে। এরপরে আমি যদি এখন একটা কাজ করতেছি, তখন আমি বলি কি? আমি করছি। দেখো, কর কর কর, এই কর থেকে দেখো কি হচ্ছে? করি, করে, করছি, করছেন। তার মানে মূল শব্দটা কি? কর। করো না, যদি পরবর্তীতে এটা ক্রি হবে, আমরা সেটা একটু রাখবো, কর ধরলাম। তাহলে খেয়াল করো, শব্দ হচ্ছে ডাকাতি, আমরা মূল শব্দ কিন্তু হচ্ছে ডাকাত। করি বা করে শব্দ ব্যবহার করে থাকি, কিন্তু মূল শব্দ দেখো কর থেকে আমরা নানান ধরনের শব্দ তৈরি করতে পারি, তাই না? এখন এই যে শব্দের যে মূল, যেটা প্রত্যেকটা শব্দের যে মূল, যেটা ইংরেজি বলা হয় রুট, খেয়াল করবা, রুট বলা হয়। এই শব্দের মূল যেটা, এটাকে বাংলায় বলা হয় প্রকৃতি। এটার নাম কি? প্রকৃতি। খেয়াল করি, শব্দের মূল হয় প্রকৃতি। আমরা একটু বুঝলাম এই প্রকৃতি। খেয়াল করো এবার, আমরা ডাকা থেকে ভাঙলে পাই কি? ডাকাত প্লাস ই। আর করিকে ভাঙলে আমরা কি পাই? কর প্লাস ই। সাপোজ একটা ধরি আর কি, করিকে ভাঙলে কর প্লাস ই পাই। খেয়াল করো, এই যে প্রথম একটা শব্দ আমি ভাঙলাম, ডাকাত প্লাস ই, এখানে ডাকাত দ্বারা কি বোঝায়? একটা নাম বোঝাচ্ছে, কিন্তু একটা নাম বোঝাচ্ছে, একদম ক্লিয়ার, একটা নাম বোঝাচ্ছে, কোনো ঝামেলা নেই। আর এখানে একটা অতিরিক্ত একটা ই রয়ে গেছে। আবার এখানে করিকে দেখো, খেয়াল করে ভাঙলে কি পাই? কর প্লাস ই। কর দ্বারা কি বোঝাচ্ছে? কর। এটা কি কোনো নাম? নাম না, কিন্তু এটা হচ্ছে একটা কাজের একটা কথা বলছে, তুই কর, একটা কাজ বোঝাচ্ছে। তার মানে মনে রাখবা, প্রত্যেকটা শব্দকে আমাদের বাংলায়, এছাড়া এভরি সিঙ্গেল ওয়ার্ডস, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা যদি ভাঙি, শব্দকে যদি আমরা ভাঙি বা ভাঙার চেষ্টা করি, দু ধরনের ঘটনা ঘটবে। এক হয় এটা দ্বারা, আহ, বলছে স্পষ্ট দেখা যায় না কেন? স্পষ্ট দেখা যাবে না, ভাইয়া স্ক্রিনটা অফ করে তারপর লেখেন একটু ভালো হয়। স্ক্রিনটা অফ করে দিব? জি ভাইয়া। ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে ডাকা, প্রত্যেকটা শব্দকে আমরা যদি ভাঙি, ভাঙলে আমরা হয় একটা নাম পাবো, অথবা একটা ক্রিয়া পাবো। কি বলেছি? হয় একটা নাম পাবো, এই যে ডাকাত একটা নাম না? হয় একটা নাম পাবো, প্রত্যেকটা শব্দকে ভাঙলে হয় একটা নাম পাবো, না হয় পাবো কি? ক্রিয়া। এরকম, খেয়াল করো। তার মানে আমরা এখন বুঝলাম যে প্রত্যেকটা শব্দের
মূল যেটা সেটাকে বলা হয় প্রকৃতি। তাহলে দেখো প্রকৃতিতে কি ঘটেছে, দুই ধরনের ঘটনা ঘটছে, হয় একটা নাম বুঝাবে অথবা ক্রিয়া বুঝাবে। যদি নাম বুঝায়, যেমন ডাকাত বা ফুলেল যদি বলি আমি, খেয়াল করো, ফুলেল, ফুলকে ভাঙলে কি হয়, ফুল যোগ এল, দেখো নাম বুঝাচ্ছে ফুল। তাহলে এই যে যেটা শব্দকে ভাঙার পর যদি কোনো কিছু নাম বুঝায়, নাম, তাকে আমরা বলবো নাম প্রকৃতি। তাকে আমরা বলবো কি, নাম প্রকৃতি। আমরা এটুকুর পরিচয় পেলাম। কিন্তু শব্দকে ভাঙার পরে যদি কোনো কাজ বোঝায়, খেয়াল করো, কোনো কাজ মানে ক্রিয়া বোঝায়, অথবা এখানে একটু স্ল্যাশ দ্বারা রাখবা যে কোনো কিছুই না বোঝায়, মানে তুমি কোনো কিছু বুঝো না, কথাটা আগে বুঝো তারপর আমি উদাহরণ দিব। শব্দ ভাঙার পরে যদি প্রথম অংশ দ্বারা কোনো কাজ বোঝায় বা ক্রিয়া বোঝায়, অথবা তুমি কিছুই বুঝো না, কথাটা বুঝো, তাহলে তাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি, বা এর অপর নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতি, এর অপর নাম হচ্ছে কি, ধাতু। ক্রিয়া প্রকৃতি বা ধাতু, ঠিক আছে, ক্রিয়া প্রকৃতি অথবা ধাতু। তার মানে এখন আমরা যদি একটু সংক্ষেপ করি, তাহলে এই যে ক্রিয়া, এই ক্রিয়ার মূলটাকে কি বলা হয়, এই ক্রিয়ার মূলটা কি বলা হয়, ধাতু চিহ্ন, সরি ধাতু বলা হয় আর কি। তাহলে আমি এটা এবার একটু মুছে দিয়ে আরো কিছু উদাহরণ দিই তোমাকে, খেয়াল করো কি বলছি। প্রত্যেকটা শব্দকে আবার একটু বলছি, ভাঙার পরে দু ধরনের ঘটনা ঘটবে, হয় প্রথম অংশ দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, নাম বোঝালে আমরা বলবো তাকে নাম প্রকৃতি। আর যদি প্রথম অংশ দ্বারা ভাঙার পরে যদি কোনো কাজ বোঝায় অথবা আমি কিছুই না বুঝি, তাকে বলবো আমরা ধাতু বা ক্রিয়া প্রকৃতি। এখন আমি তোমাদেরকে যে উদাহরণ দিয়েছিলাম ফুলের, ডাকাত, এটাই দিই আমি, ডাকাত প্লাস ই, ডাকাতি, একটা দিয়েছিলাম। ধরো করে, এটাও দেই, কর প্লাস, সরি কর প্লাস এ, করে দিলাম। ঘর্ষণকে দিলাম আমি ঘি, ঘর্ষণ, ঘি প্লাস অন দিলাম, ঘর্ষণ। খেয়াল করো তো কি বলেছি, শব্দ ভাঙার পরে যদি প্রথম অংশ দ্বারা কি বোঝায়, নাম বোঝায়, তাহলে তাকে আমরা বলবো নাম প্রকৃতি। বুঝলাম আমরা এটুকু, নাম প্রকৃতি। এখন তাহলে অতিরিক্ত এটার নাম কি, এই যে এটা যোগ হয়েছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রত্যয়। খেয়াল করবা, তার মানে শব্দকে ভাঙলে আমরা নাম প্রকৃতি পেলাম। এই এর সাথে যে অতিরিক্ত যেটা অ্যাড হয়েছে, এর নাম হচ্ছে প্রত্যয়। প্রত্যয় মানে তোমরা ইংরেজিতে যেটা সাফিক্স পড়েছো, একটা প্রিফিক্স একটা সাফিক্স পড়েছো না, শেষে যেটা অ্যাড হয়ে যে নতুন শব্দ তৈরি করে, যেমন এনজয়, এনজয়েবল, এই যে এটা। আবার সেম একইভাবে করে, দেখো আমরা এটা দ্বারা কোনো কিছু করা বোঝালাম, বুঝতে পারছি এটা হচ্ছে স্যার ক্রিয়ামূল স্যার ধাতু। একটু স্যার স্যার একটু রেকর্ডটা অন করে দেন স্যার প্লিজ। স্যার একটু রেকর্ডটা অন করে দেন। বলেন স্যার। স্যার রেকর্ডটা একটু অন করে দেন প্লিজ। ও আমারটা অন করতে হবে, আপনি তো করছেন। স্যার একটু নেট প্রবলেম হলে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে প্রবলেম আছে স্যার, একটু অন করে দেন প্লিজ স্যার। তো যেটা বলছিলাম, দেখো এই যে কাজ বোঝায়, আচ্ছা ঠিক আছে, এই যে কাজ বোঝায় আমরা এটা বুঝতে পারলাম ক্রিয়ামূল বা ধাতু, সমস্যা নেই। এর সাথে অতিরিক্ত যেটা যোগ হয়েছে, এটা কি, এটাও প্রত্যয়, বুঝতে পারলাম। সেম একইভাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে শব্দকে ভাঙার পরে প্রথম অংশ দ্বারা যদি কোনো কিছু করা বোঝো অথবা কিছুই না বোঝো, যেমন ঘি যদি বলি আমি, খেয়াল করো ঘি, এরকম যদি শব্দ তুমি পাও, ঘি মানে কি তোমরা কিছু বুঝো, এটা দ্বারা কাজ বোঝালে কি বুঝে, কিছু বোঝা যায়, বোঝা যায় না। তাহলে আমি কি বলেছি, শব্দকে ভাঙার পরে এই যে ধরো এটা দ্বারা যদি প্রথম অংশ দ্বারা যদি কোনো কিছু কাজ বোঝায় অথবা কিছুই না বোঝো, আমি এটা বলেছি, সেটা হচ্ছে ধাতুমূল বা ক্রিয়ামূল, ধাতু বা ক্রিয়ামূল। এখন এখানে যে অতিরিক্ত যেটা যোগ হয়েছে সেটার নাম কি, বুঝতে পেরেছো, এটা বলা, এটাকে বলা হয় প্রত্যয়। এখন খেয়াল করবা একটু, তো প্রকৃতি আমরা পেয়েছি একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। তো নাম প্রকৃতির সাথে যেটা অতিরিক্ত যোগ হয়েছে, এটাকে, এটারও একটা আলাদা নাম আছে, আমরা জানি ওভারঅল এটার নাম হচ্ছে প্রত্যয়। কিন্তু মনে রাখবা, নাম প্রকৃতির সাথে যেটা যোগ হয় এর নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। খেয়াল করো, তদ্ধিত প্রত্যয়।
নাম প্রকৃতির সাথে যেটা যোগ হয় তার নাম হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়ামূলের সাথে বা ধাতুর সাথে যেটা যোগ হয়, এই যে ধাতুর সাথে যোগ হয়েছে বা ক্রিয়ামূলের সাথে যেটা যোগ হয়েছে, এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। এটার নাম কি? কৃৎ প্রত্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যয় কয় ধরনের? দুই ধরনের, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আবার প্রকৃতি কয় ধরনের? দুই ধরনের, একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। কোনো কিছু নাম বুঝালে তাকে বলি আমরা নাম প্রকৃতি, আর কোনো কিছু করা বুঝালে অথবা কিছুই না বুঝালে শব্দকে ভাঙার পরে সেটাকে আমরা বলি ক্রিয়ামূল বা ধাতু। আশা করি ক্লিয়ার। আসো প্রত্যয়টা আমরা পরে পড়বো, এখন আমরা ধাতুগুলো একটু পড়ে আসি চটপট করে। এই ধাতু মোটামুটি হচ্ছে ধাতু তোমার তিন প্রকার আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মৌলিক ধাতু। খেয়াল করো, ধাতু কয় প্রকার? তিন প্রকার। আমি একটু চারটা দিয়ে দিই। মৌলিক ধাতু, খেয়াল করো, একটা হচ্ছে তোমার সাধিত ধাতু, আরেকটা রয়েছে সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু, খেয়াল করো, সংযোগমূলক ধাতু। আচ্ছা, এই মৌলিক ধাতু তোমরা বুঝতে পারছো মৌলিক মানে কি? যেটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এটাই তোমরা জানো, এটা হচ্ছে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুতে আবার আমরা তিন ধরনের মৌলিক ধাতু পাবো। একটু খেয়াল কর থিমেটিক। মৌলিক ধাতু কি পাবো? একটা হচ্ছে বাংলা ধাতু। বাংলা ধাতুগুলো কি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। বাংলা ধাতুগুলো হচ্ছে তোমার, যেমন আমরা বলি যে কর, ধর, মার, খা, দেখ, চল, এই যে যেগুলো, এগুলোকে বলা হয় বাংলা ধাতু। এরপরে আরেকটা পাবো আমরা সংস্কৃত ধাতু। মৌলিক ধাতুর ভিতরে কিন্তু এই সংস্কৃত ধাতুগুলো কি আমি তোমাদেরকে একটু লিখে দিতে চাই, অল্প কয়েকটা, একটু ধারণা। সংস্কৃত ধাতুগুলো মূলত হচ্ছে তোমার সংস্কৃত ভাষা থেকে যেগুলো আমাদের বাংলা ভাষায় এসছে, আমরা এগুলো আমরা এখন ব্যবহার করে থাকি। যেমন অঙ্ক একটা ধাতু, অঙ্ক, কথ, ক্রি, ক্রন্দ, ঘ্রিস, দৃশ, তারপর হচ্ছে অঙ্ক, কথ, ক্রি, ক্রন্দ, ঘ্রিস, দৃশ, তারপরে বন্ধ, বন্ধ। এই যে দেখো এগুলো, তোমরা এগুলো শুনে মনে করবা কি এগুলো তুমি তোমার দাদার জীবনে তোমরা ব্যবহার করো না। যে ভাইয়া এই ধাতু বা এগুলোকে আমরা কোনোদিন ব্যবহার করেছি? ধাতু মানে তো বুঝতে পারছো ক্রিয়ামূল, কিন্তু আসলে দেখো ব্যবহার করছে কিনা। অঙ্ক, যেমন অঙ্কন কর বা আঁকা জোকা করা, এই যে আঁকা, অঙ্কন ধাতুতে অঙ্ক থেকে আসছে। কথ, তুই কথা ক, এই যে কথ, কথা, আমরা বলি না তুই কথা ক। ক্রি, ক্রি এসছে মূলত যে কর থেকে, এটাকে রূপান্তর করে ক্রি হয়েছে। ক্রন্দ, তো জানি যে ক্রন্দন করিস না, ও ক্রন্দন করছে কেন। ঘ্রি, ওই যে ঘর্ষণ, ঘর্ষণ। দৃশ, দর্শন। বন্ধ, এটা তো জানোই যে বন্ধন বা বন্ধ। এগুলো হচ্ছে তোমার সংস্কৃত ধাতু। বাংলা ধাতু রয়েছে শ্রীহা, এটা উচ্চারণ কি স্যার? শ্রীহা, শ্রীহা কোথায় পেয়েছো এখানে? মানে ক্রি আছে নাকি? তুমি কোনটা বলছো এটা? তোমার কথাটা আমি বুঝি নাই। দুলাল, মধু, তুমি আমাকে একটু আরেকটু ক্লিয়ার করে, সহা নাকি? আচ্ছা, যাই হোক, মৌলিক ধাতু আমরা বাংলা পেলাম, সংস্কৃত পেলাম। আরেকটা রয়েছে মৌলিক ধাতু বিদেশি। বিদেশি লেখা দেখা যাচ্ছে যে বিদেশি। বিদেশি ধাতু কোনগুলো? আপনার বিদেশি ধাতু হচ্ছে তোমার বিদেশ থেকে যে সকল আহ ধাতু মানে ক্রিয়াগুলো বাংলা ভাষায় এসছে এবং আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে বিদেশি ধাতু। আমি বিদেশি ধাতুগুলো লিখে দিব, তোমরা এই চারটা উঠিয়ে নিয়েছো মনে হয়। আমি সাধিত ধাতুগুলো এখানে লিখে নিই, প্রকারগুলো লিখে নেই, তারপর আমি একটু ডিটেইলস। তিন প্রকার দরকার নেই, ইম্পর্টেন্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধিত ধাতুর ভিতরে হচ্ছে নাম ধাতু, আরেকটা রয়েছে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু চারটা। সংযোগমূলক ধাতু, এটাই জানো সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব একটু। সো এটা আমি এবার একটু মুছে দিয়ে বিদেশি ধাতুগুলো তোমাদেরকে একটু লিখে দিতে চাই এবং এটা নিয়ে একটু আলোচনা
করতে চাই। চলো, এটা উঠানো হয়েছে আশা করি, আমার বিশ্বাস। তো বিদেশি ধাতুগুলোর ভিতরে খেয়াল করো কি কি রয়েছে যেগুলো বিদেশি ধাতু। আমি একবার তোমাদেরকে বলি, দেখো তোমরা এগুলো জীবনে শুনছো কিনা। তবে বলা যাবে ভাই এটা তো উগান্ডার ভাষা বলছেন আপনি, অথবা আফ্রিকার কোন ভাষা বলছেন। দেখো আমি তোমাদেরকে আগে ধাতুগুলো বলি, বিদেশি ধাতুগুলো। আট, খাট, চেস, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চাহ, ভিগার, ভিস, ঠেল, ডাক, লটক। তাই না? শুনছো তোমরা? এবার আমি লিখে দিচ্ছি, দেখো। তো বিদেশি ধাতু: ঝুল, টান, টুট, ডর, ফির, চাহ, ভিগার, ভিজ, ঠেল, ডাক, লটক। দেখো বিদেশি ধাতু। এখন তোমরা এগুলো কি ব্যবহার করো? তোমরা রাঁধুনি এটা কোন ধাতু হবে বুঝতেছি না। রাঁধুনি, রান্না, রাদ্ধা থেকে এসে আর কি। এটা পরে এত তাড়াতাড়ি অস্থির হচ্ছে কেন? যেটা বললাম আর কি, যে এটা দেখো আহ এই ধাতুগুলো তোমরা ব্যবহার করো কিনা, তাই না? দেখো ব্যবহার করো কিনা, তোমাদেরকে বলছি এগুলো বিদেশি ধাতু। একবার আবার একটু আমার সাথে সাথে মুখে একটু বলে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আট, খাট, চেস, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চাহ, বেগার, ভিস, ঠেল, ডাক, লটক। ওকে, তো এবার তোমাদেরকে দেখি এগুলো ব্যবহার করে কিনা। সব আমরা কিন্তু ব্যবহার করি। যেমন কি, যেমন আট, আট থেকে কি বলে আটকানো, তুই আমাকে আটকাইস না, খাটানো, এত খাটাখাটি করা যায়? এগুলো সব আমরা ব্যবহার করে থাকি। চেঁচামেচি করিস না, চেঁচামেচি, টাকা জমবে বা টাকা জমি করবে কি, ঝুল, ওকে ঝুলাইয়া পেটাবো, এই যে ঝুলানো। টান, টানাটানি করিস কেন। টুট, এটা আবার মোশাররফ করিমের যে টুট 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 না কিন্তু, এই টুট মানে হচ্ছে টুটে যাওয়া, যে তোমার সাথে আমার সম্পর্ক টুকে যাওয়া, টুটে যাবে যদি ভালো কথা না বলে। এরকম বলে না, টুটে যাওয়া মানে কি সম্পর্ক ক্যান্সেল হয়ে যাওয়া, দিচ্ছেন। ডর, ওই যে ডরাই, আমি কি তোরে ডরাই, তুই কি মনে করছিস, বলি না এটা। ফির, ফিরে এসো না। চাহ, চাহনি, দুষ্ট চাহনি, মিষ্টি চাহনি, যেটা ইচ্ছা সেটা হতে পারে। বিগার, বিগার মানে আমরা বলি ওর মাথা বিগড়ে গেছে, একদম লোকাল ভাষায় আমরা বলি না ওর মাথা বিগড়ে গেছে। তারপরে বলি ভিজা, এটা তো জানি যে ভিজা। ঠেলাঠেলি কেন করিস, এত ডাহিস কেন বা ডাকাডাকি করিস কেন, তোকে লটকিয়ে পিটাবো, এই যে লটকানো মানে কি, সেম একেবারে ঝুলানো আর কি। এগুলো হচ্ছে তোমার বিদেশি ধাতু, এগুলো তোমরা উঠিয়ে নিয়েছো আশা করি। এবার খেয়াল করো নরডাই, একটা মুভি আছে না, নরডাই। এবার একটা ধাতু দেখো, তোমরা এই ধাতুটা কি কখনো করেছো? মাঙ্গ, মাঙ্গ ধাতুটা কি কখনো ব্যবহার করেছো তোমরা? মাঙ্গ, দেখো এই ধাতুটা এসেছে হিন্দি ভাষা থেকে। মাঙ্গ শব্দটা, মাঙ্গ ধাতুটা আসছে হিন্দি ভাষা থেকে। তা আমরা কবি সাহিত্যিকরা মাঙ্গ শব্দটাকে অত্যন্ত ভালোভাবেই ব্যবহার করে থাকেন। মাঙ্গর একটা ভালো মিনিং রয়েছে, কিন্তু আমরা লোকালি যখন এটা ব্যবহার করি খুব বাজে ভাবে, তোমরা শুনবা যে মাঙ্গ শব্দটা ব্যবহার করে থাকে। যেমন একটু আমি বলি তোমাদেরকে, একটু বুঝবা। রাস্তাঘাটে চলাফেরার সময় দেখবো ছোট ছোট ছেলেরা বলে না, মাঙ্গির পো কইয়া গালি দেয়। এই যে মাঙ্গির পো গালি দেয় মানে কি, মাঙ্গ শব্দের অর্থ হচ্ছে তোমার চাওয়া, এক কথা চাওয়া। যেমন তোমার জসিমউদ্দিনের কবিতার ভিতরে আছে, হাত জোর করে দোয়া মাঙ্গো হে খোদা রহমান। মানে জসিমউদ্দিনের কবিতার ভিতরে, কবর কবিতার ভিতরে দাদু তার নাতিকে বলছে, নাতি তুমি স্রষ্টার কাছে মাঙ্গো, মানে চাও, যেমন তোমার দাদু যেন বেহেশতের ভিতরে থাকে আর কি। এই মাঙ্গো শব্দের অর্থ হচ্ছে চাওয়া। এটা আসছে হিন্দি ভাষা থেকে, এটা একটু মনে রাখবা। এটা আসছে, ওই বিদেশি গুলার আলাদা কোনো অরিজিন আমরা জানি না, এটা বিদেশি হিসেবে জানি, কিন্তু মাঙ্গো শব্দটা আসছে হিন্দি ভাষা থেকে। এর অর্থ হচ্ছে চাওয়া। এর মানে মাঙ্গির পো মানে হচ্ছে চায় কে, ভিখারি, অর্থাৎ ভিখারি পোলা বোঝে আর কি এক কথা। এটা গেল মাঙ্গো। এরপরে আরেকটা ধাতুর আছে হের। হের ওই দুয়ারে দাঁড়িয়ে, দুয়ারে দাঁড়িয়ে,
দেখো এই যে হের শব্দটা, তুই হের এই কথা বললি, হের, হেরটা আমি একটা লোক ভাষায়, হের মানে হচ্ছে আবার, বুঝায় আর কি। তো হের ধাতুটা মানে হের, এই ধাতুটা থেকে প্রশ্ন আসে এভাবে যে এটা হচ্ছে অজ্ঞাত মূল ধাতু। অজ্ঞাত, খেয়াল করো, অজ্ঞাত মূল ধাতু। মানে এটা যে কোন ভাষা থেকে আসে, এটা বাংলা না হিন্দি না আরবি না ফার্সি, কেউ জানে না। এই জন্য একটা প্রশ্ন আসে যে অজ্ঞাত মূল ধাতু কোনটা, উত্তর আছে হের। ঠিক আছে, এটাকে মনে রাখবা, হের হচ্ছে অজ্ঞাত মূল। তা আমরা মোটামুটি মৌলিক ধাতুগুলো ক্লিয়ার করলাম, বুঝতে পেরেছো? এখানে এখানে কোনো প্যাচগুজ একদমই নেই। আসো সাধিত ধাতুগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সাধিত ধাতুগুলো, সাধিত ধাতু আমি বলেছি 3 প্রকার, তো তোমাদের 3 প্রকার দরকার নেই, কারণ হচ্ছে তোমার যে প্রকারটা আমরা বাদ দিয়েছি এটা নবম ভাইয়া, দশম। বাংলা ধাতু তো বাকি আছে। বাংলা ধাতু ওগুলা ওই যে বলে দিলাম না, ওগুলা এরকম পড়ার দরকার নেই, বুঝছো? বাদ না, ওটা ঠিক আছে, ওইটা একটা দরকার নেই, এভাবে তো আর পড়ার দরকার নেই। আমি সংস্কৃতটা আর হচ্ছে বিদেশিটা বলে দিলাম, এর বাইরে যা আছে মোটামুটি সব বাংলা। আসো এখন কি যেন বলছিলাম, সাধিত ধাতুতে ছিলাম আর কি। সাধিত ধাতু আমি যেটা বাদ দিয়েছি সেটা হলো 9 এর ব্যাকরণটা করলে তোমরা পড়বা যে ওখানে ওই ধাতুটা, আমরা যে ধাতুটা বাদ দিয়েছি এটা দরকার নেই, বলছে যে এটা কোনো ধাতুর ভিতরে পড়ে না, বাট একটা প্রকার করে দিয়েছে, ব্যাখ্যায় বলেছে এটা না পড়লেও চলে, এটা কোনো ধাতু প্রকারের ভিতরে দেওয়া উচিত না, এরকম একটা কথা রয়েছে, আমরা এটা বাদ দিয়েছি। এই সাধিত ধাতুর একটা পেয়েছি আমরা নাম ধাতু, খেয়াল করলাম, নাম ধাতু 1 নম্বর পেয়েছি। আসো এবার একটু ব্যাখ্যা করি। দেখো আমরা নাম ধাতুটাকে আগে একটু থিমটা বুঝো। বিশেষ্য, খেয়াল করবা, বিশেষণ অথবা ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় কি কি লিখেছি আগে থিমটা বুঝো। নাম ধাতুটা পড়তে যাচ্ছে এখন। বিশেষ্য, বিশেষণ অথবা ধনাত্মক অব্যয়, এই যে এগুলা পরে একটা বিশেষ্য শব্দ আসতে পারে, অথবা বিশেষণ অথবা ধনাত্মক অব্যয়ের পরে যদি আ যোগ হয়, আ যোগ হয়ে যদি একটা ক্রিয়া হয়, তোমরা এটুকু বুঝো কি বলছি। বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়। এখন ধনাত্মক অব্যয়টা কি? ধনাত্মক অব্যয়টা হচ্ছে, তোমরা ওই যে ছোটবেলায় একটা কবিতা পড়েছো না, জাস্ট একটু বলছি তোমাদেরকে, ওই যে চলে হন হন, হাটে ভন ভন, লাটিম কি জানো, লাটিম ভন ভন, ফোরা টন টন, বায়ু শন শন। কবিতা পড়েছো তোমরা? না পড়লে যাই হোক, পড়তেও পারো না পড়তে পারো জানি না। এই যে হ্যাঁ, ধনাত্মক অনুকর অব্যয় যেটা, এই এই এগুলোর পরে ধনাত্মক অব্যয়, বিশেষণ বা বিশেষ্য পরে যদি আ যোগ হয়ে একটা ক্রিয়া হয়, ক্রিয়া, সব মিলে কি হবে, একটা ক্রিয়া হবে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যদি একটা উদাহরণ দেই, তোমরা মোটামুটি সবাই স্কুল কলেজে তো পড়ে আসছো, তোমরা শিক্ষকদের মাইর ধরো মোটামুটি খাইছো। দেখো শিক্ষকরা বলে না যে আজকে তোর বেতাবো, বা শিক্ষক ছাত্রকে, খেয়াল করো, বেদ, বেদ শব্দটা কি? বিশেষ্য, বিশেষণ না ধনাত্মক? তোমরা জানো এটা একটা নাম, বিশেষ্য, তাই না? এবার শিক্ষক কি করছেন, ছাত্রকে, ছাত্রকে বেতাচ্ছেন। দেখো বেদ এর সাথে কি আ যোগ হয়েছে, সেমটা ইম্পর্টেন্ট না, আ যোগ হয়েছে, আ যোগ হয়ে একটা ক্রিয়া হয়েছে, এটা হচ্ছে তোমার নাম ধাতু। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এই যে আ যোগ হয়েছে, এটা ধনাত্মক অব্যয় দিয়ে একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন অনেকে এখানে উদাহরণ দিচ্ছ তোমরা। ধনাত্মক একটা উদাহরণ কি দিতে পারি, কন কন আছে, আমরা বলি না কন কন, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি অনুকর ধাতু বা ধনাত্মক অব্যয়, সরি ধনাত্মক অব্যয়। এবার কন কনকে আমরা ক্রিয়া করব, তুমি আ ছাড়া, আ ছাড়া মানে এটা তো তারা গ্রামাটিক্যাল নিয়ম বলেছে, তুমি আ ছাড়া এগুলাকে কখনোই ক্রিয়া করতে পারবা না। যেমন সে শীতে কন কন আসছে, ফোরা টন টন আসছে, আমরা বলে টন টন আছে, আ ছাড়া পারবা না। তো যাই হোক, তারা এবার গ্রামাটিক্যাল ভাষা তাদের ভাষায় নাম দিয়েছে যে এই বিশেষ বিশেষণ ধনাত্মক ব্যবহার করে আ যোগ করে ক্রিয়া তৈরি করা হয়। আমি বলবো তুমি বিশেষ বিশেষণ না ধনাত্মক এগুলাকে যদি কখনো ক্রিয়া করতেই চাও, আ ছাড়া করতেই পারবা না। বেদ, বেদকে আ ছাড়া কোনোভাবে তুমি ক্রিয়া করতে সম্ভব না। কন কন পারবা কখনো? সম্ভব না। তাহলে এটা আমি ওভারঅল একটা হোলিস্টিক ওয়েতে
আমরা বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ যোগ হলে তাকে আমরা বলবো নাম ধাতু। এবার আসলে প্রযোজক ধাতুটা একটু তোমাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। প্রযোজক ধাতুটা আমরা বের করি, চলো। কথাটা বুঝতে পারছো আশা করি। প্রযোজক ধাতুটা হচ্ছে তোমার কথায় একই, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ আ আ যোগ হবে। খেয়াল করো তোমরা, আ যোগ হবে, ঠিক আছে। এখন এখানে একটা বিষয়, প্রযোজকটা আমরা একটু খেয়াল করি। প্রযোজক, একটা ছাত্র প্রশ্ন করে, শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, এটা প্রযোজক ধাতু না? আসো আগে আমি আগে ক্লিয়ার করি, তারপর তোমার উত্তরটা দিও। প্রযোজক মানে তুমি মনে রাখবা পরিচালক। একটা কথা মনে রাখবা, তোমাদের কারকের ক্লাসটা হলে আর একটু বুঝবা হয়তো। কারকের ক্লাসটা এখনো হয়নি মনে হয় তোমাদের, না হয়েছে জানি না। প্রযোজক মানে হচ্ছে পরিচালক, মনে রাখো। প্রযোজক মানে মনে রাখবা কি? পরিচালক। আমরা প্রযোজক ধাতুগুলো পড়বো এখন। দেখো, পরিচালক এবং পরিচালনা। পরিচালক, খেয়াল করো, আমি যদি বলি এই যে শিক্ষক ছাত্রকে, খেয়াল করো, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, পড়াচ্ছে দিলাম। খেয়াল করো, এই বাক্যের ভিতরে দেখো পরিচালক একটা একটা সম্পর্ক রয়েছে। এখানে পরিচালক কে? দেখো, প্রযোজক কে? শিক্ষক না? শিক্ষক এখানে পরিচালক না? তো তারা এই যে এই বাক্য কেন্দ্রিক এবার বলেছে যে যে বাক্যের ভিতরে ওটা পরিচালক পরিচালক সম্পর্ক থাকবে। ওই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, বুঝতে পারছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, বা এই টাইপের। আমার কথাটা বুঝছো? ডিরেক্টর নাইকে রাখাল কেনা চাচ্ছেন। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এই টাইপের যত। তো প্রযোজক মানে তুমি মনে রাখবা পরিচালক, ডান। এটুকু মনে রাখলে পরিচালক পরিচালক সম্পর্ক যে বাক্যের ভিতরে থাকবে, ওই বাক্যের ক্রিয়াটাকে বলা হয় প্রযোজক ধাতু। ওই বাক্যটার ধাতুর নামে দিয়েছে প্রযোজক ধাতু। তো এখান থেকে আহ এটা বুঝবা যে প্রযোজক মানে পরিচালক। তাহলে কথা এখানে আমি তোমাদের একটু বলে দেই। প্রযোজক মানে মনে রাখবা পরিচালিত। খেয়াল করো, এখানে শিক্ষক যদি প্রযোজক হয়, তাহলে প্রযোজ্যটা কে? খেয়াল করো, প্রযোজ্য হচ্ছে কিন্তু ছাত্র। কারণ কি? ছাত্র পরিচালিত হচ্ছে। এই ধরনের বাক্যের ভিতরে যে ক্রিয়াটা থাকবে তার নাম হচ্ছে প্রযোজক ধাতু। কথা বুঝতে পারছো? আসলে প্রযোজক মানে যদি মনে রাখো পরিচালক, পেলাম শিক্ষককে, তাহলে পরিচালিত হচ্ছে কে? পরিচালককে। তাহলে যে ক্রিয়াটা থাকে তার নামে আমরা বলবো কি? প্রযোজক ধাতু। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট, আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাই, প্রযোজক ধাতুর একটা অল্টারনেটিভ নাম রয়েছে, একটা বিকল্প নাম রয়েছে। বিকল্প নামটা হচ্ছে নিযন্ত ধাতু। এর অপর নাম নিযন্ত ধাতু। এটা মনে রাখতে হবে, প্রযোজক ধাতুর অপর নাম নিযন্ত ধাতু। সো আশা করি তোমাদের এখানে কোনো ঝামেলা নেই, তোমরা বুঝতে পেরেছো, ঘটনাটা তোমাদের কাছে ক্লিয়ার আমার বিশ্বাস। আসা এবার সর্বশেষ আমরা সংযোগমূলক ধাতুটা একটু পড়ি। সংযোগমূলক ধাতুটাকে দেখো, সংযোগমূলক ধাতু হচ্ছে তোমার সংযোগমূলক ধাতু। খেয়াল করবা, সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু হচ্ছে তোমার, যেমন আমরা বলি না সাবধান হ, সাবধান, সরি, সাবধান হ, এই যে হ, সাবধান হ, ভয় কর, ডরা, একটু ভয় কর আমারে, এই যে সাব হ। সংযোগ ধাতু হচ্ছে মূলত কতগুলো ধাতু আমি বলছি এখন তোমাদেরকে। কর হ, দে পা, যা কাঠ, গা ছাড়, ধর মার। এই এই ধাতুগুলো বা এই শব্দ বাক্যের ভিতরে থাকবে, যেখানে থাকবে সেটাকে আমরা সংযোগমূলক ধাতু বলবো। যেমন তুই কর, সাবধান হ, কর হ, আবার বলছি কর হ, দে পা, যা কাঠ, গা ছাড়, ধর মার। আমি তাহলে তোমাদেরকে একটু লিখে দিই
সংযোগমূলক ধাতুগুলো কি কি লিখো সবাই। কর, হ, দে, পা, গা, কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। এটা হচ্ছে মোটামুটি তোমার সংযোগমূলক ধাতু। তোমাদেরকে কিছু উদাহরণ দেখা এখানে খেয়াল করো। কোথায় রয়েছে দেখি। এখানেও নাই। তো যাক, এটা 9 10 ব্যাকরণ অনেক পাবা, এখানে অল্প কয়টা রয়েছে। সাবধান হ, পান খা, গাছ কাট। তো এগুলো যেই বাক্যের ভিতরে থাকবে সেটি হচ্ছে তোমার সংযোগমূলক ধাতু। এটা হচ্ছে মূল কথা আর কি। আর সবচেয়ে বড় কথা 9 10 ব্যাকরণের ভিতরে আম, তোমরা পাবে এগুলো। হ্যাঁ, গা হবে, মানে তুই গা বলে না, মানে গা বলতে হচ্ছে যে গান গাও থেকে আসছে আর কি। এটা আর কি গেল আমাদের সংযোগমূলক ধাতুটা। এরপর আসো আজকে আমাদের যেটা রয়েছে প্রকৃতি প্রত্যয়টার ভিতরে, আমরা প্রকৃতি প্রত্যয়টা আমরা বের করেছি। এবার প্রত্যয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে চাই। প্রকৃতি প্রত্যয় নিয়ে দেখো, এই প্রকৃতি প্রত্যয়ের আমরা বলেছি প্রথম ক্লাসের শুরুতে আমরা বলে দিলাম যে শব্দকে ভাঙার পরে যদি প্রথম অংশ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা বলবো নাম প্রকৃতি। তো নাম প্রকৃতির সাথে শেষে একটা দেখবো একটা কিছু অ্যাড থাকে, যেমন ডাকাত ই, আমরা ই পেলাম। তো শব্দের শেষে আমরা যাই অতিরিক্ত পাই না কেন তাকে আমরা বলেছি ওভারঅল প্রত্যয়। তো নাম প্রকৃতির সাথে যেটা যোগ হয় তাকে আমরা বলেছি তদ্ধিত প্রত্যয়। আবার শব্দকে ভাঙার পরে যদি প্রথম অংশ দ্বারা কোনো কিছু কাজ বোঝায়, অথবা আমি কোনো নাই বুঝলাম, তাকে বলেছি কি আমরা ক্রিয়ামূল বা ধাতু। এই ক্রিয়ামূল বা ধাতুর সাথে যেটা অতিরিক্ত যোগ হয় সেটাও প্রত্যয়, কিন্তু সেই প্রত্যয়টার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। প্রত্যয় পড়তে গেলে তোমরা একটা যে বিষয়গুলো একটু দেখো, এখান থেকে খুব যে একদম ডিটেলস ওদেরকে কি করতে হবে এরকম কথা না। আমি তোমাদেরকে কিছু শর্টকাট টেকনিক দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ এটা দ্বারা অনেকাংশে কভার করতে পারবো। হ্যাঁ, কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে, সেগুলো নিয়ে অত মাথা না ঘামালে হবে আর কি। তো তোমাদেরকে একটু গুণ বৃদ্ধি বলে একটা কথা তোমরা পাবে হয়তো। প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় করতে গেলে একটা গুণ বৃদ্ধি বলে একটা কথা পাবে, গুণ। আরেকটা পাবে বৃদ্ধি। শব্দ দুটো হয়তো তোমরা শুনবে। দেখো, গুণ বৃদ্ধিটা আগে একটু তোমাদেরকে বলি। দেখো, রস্যই এবং দীর্ঘই ইকুয়াল যদি আমি দেই এই কার, খেয়াল করবা। আরেকটা দিলাম আমি রস্যাউ এবং দীর্ঘাউ, এর ইকুয়াল দিলাম আমি ওকার, খেয়াল করো। এবং অর ইকুয়াল দিলাম আমি কি রি। কি কি বলেছি খেয়াল করো। রস্যই দীর্ঘই ইকুয়াল একার, মানে হচ্ছে রস্যই দীর্ঘই থেকে যদি একার হয়ে যায়, খেয়াল করবা। রস্যও দীর্ঘও ইকুয়াল দিলাম ওকার, মানে রস্যও দীর্ঘও থেকে যদি ওকার হয়ে যায়, অথবা অর থেকে রি যদি হয়, সেটা আমরা গুণ। জাস্ট একটু মনে রাখবা, কথা সেম একই থাকবে। এই রস্যই এবং দীর্ঘই ইকুয়াল যদি হয়ে যায় ওইকার কোনোভাবে, খেয়াল করবা। আবার রস্যাউ দীর্ঘও জাস্ট মিল আছে, কিন্তু যদি হয়ে যায় ওইকার, ওইকার কিভাবে লাগে নাকি, সরি ওকার এভাবে তো লেখে যৌবন। হ্যাঁ, আর আর যদি পরিবর্তন হয় রি হয়, দেখো মিল আছে না, মিল আছে। কিন্তু গুণ বৃদ্ধি নিয়ে আমাদের একটা জিনিস খেয়াল করলাম, ধাতু প্রকৃতি সবই 3 প্রকার। কি বলছে, আচ্ছা যাই হোক, কি বলছি, গুণ রস্যই দীর্ঘই এর পরিবর্তনে যদি একার হয়, রস্যও দীর্ঘ পরিবর্তনে যদি ওকার হয়, অর যদি রি হয়, খেয়াল করো, তাকে আমরা বলবো গুণ। কিন্তু রস্যই দীর্ঘ যদি ঐকার হয়ে যায় এবং রস্য দীর্ঘ যদি ওকার হয়ে যায়, এবার যদি রি হয়, এবার তোমাদের একটু উদাহরণ দেই আমি, তাহলে একটু ক্লিয়ার হতে থাকবে। দেখো, মূলত শব্দ হচ্ছে তোমার চীন, তুই ওরে চীন।
এই চীনের সাথে আ যোগ করে খেয়াল করো, এই তোমাদেরকে একটা বিষয় আমি তোমাদেরকে একটু আর একটু বলে নেই, সরি বলতে ভুলে গেছি। এই যে দেখো এই চিহ্নটার নাম কি, তাই না? তোমরা অঙ্কর ভিতরে পড়েছো না, যেমন 4, 4 কে রুট করতে বলে 2, তাই না? রুট মানে কি? রুট মানে ইংরেজিতে যাকে বলা হয় মূল। তো এটা ইংরেজিতে বলা হয় রুট চিহ্ন, বাংলায় বলা হয় ধাতু চিহ্ন। কিন্তু হচ্ছে ধাতু চিহ্ন, মনে রাখবা। এই যে রুটের মতো যেটা, রুটের বাংলায় তো ধাতু বললাম না, রুট মানে মূল, আর এটার বাংলা হচ্ছে ধাতু, এটা নাম হচ্ছে ধাতু চিহ্ন। আচ্ছা দেখো চীন, আমি যেটা ছিলাম আর কি, একটু পরিষ্কার করে নিই। চীন, চীন যোগ আ, আমি যদি বলি এখানে খেয়াল করো, তাহলে আমরা কি চীনা বলি না চীনা? সে আমার চেনালো, তুমি কত আমার চেনা সে কি জানো না। এই যে দেখো রস্যই, তোমাদেরকে যেটা বলছিলাম রস্যই কি হয়ে গেছে, একার হয়ে গেছে না? তাহলে এটা কি হবে, গুণ না বৃদ্ধি? জানো তোমরা, গুণ। আসো এবার ধোয়া, ধরো ধু, এটা একটা ধাতু, তোমরা সব ধাতু তো আর জানবে না, এটাই স্বাভাবিক। যোগ আ, সমস্যা না, আমরা বলি কি ধোয়া, যেমন বলে না ধোয়া মোছা। তাহলে কি হচ্ছে দেখো, ধু যোগ আ মিলে হয়ে গেছে ধোয়া। দেখো রস্যটা কি হয়ে গেছে, ওকার হয়েছে, গুণ। আসো আরেকটা উদাহরণ দিই তোমার অর থেকে, যেমন কর্তব্য। তোমরা একটু খেয়াল করো, কর্তব্য কি হয়, কর্তব্যটা দেখা যাচ্ছে তো, তাই না? একটা গেল উদাহরণ, একটা গেল উদাহরণ। কর্তব্য দেখো একটু স্লো মোশনে যদি তোমরা একটু উচ্চারণ করো, কর্তব্য, অর, কর, অর। এটাকে আমরা ভাঙলে এভাবে পাই, ক্রি যোগ কর্তব্য, তব্য বা অব্য আর কি। যেমন এই কর, অর, অরকে আমরা কি বলেছি, রি, ক্রি। এই যে ধাতু ক্রি, এটার নামে অর যখন রূপান্তরিত হয় রি হয়ে যায়। এটা হচ্ছে গুণের উদাহরণ, বুঝতে পেরেছো? আসলে এখান থেকে কিছু উদাহরণ দেয়া, খেয়াল করো বৃদ্ধি, এগুলা খুব পেঁচায় কিন্তু প্রশ্ন আজকে একটু আমি, হ্যাঁ অ হলে সেটা হবে বৃদ্ধি, ও একটা ভালো কথা বলেছে। এটা পেঁচায় প্রশ্ন আসে না, বাট তোমাদের একটু হয়তো তোমরা দেখলে মনে করো যে ভাই এটা পড়ালো না, একটু ক্লিয়ার থাকা তো উচিত ছিল। হ্যাঁ উচিত করার জন্য মূলত কথাগুলো বলছে, এত ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু আসে না। আসো শিশু যোগ অ, মূলত এটা থাকে তোমাদের খুব কঠিন একটা, এটা একটা প্রত্যয়। শিশু যোগ অ আমরা বলি কি শৈশব, তাই না? শিশু যোগ অ আমরা বলি কি আমার শৈশবকাল, কৈশোরকাল। এই যে কি হয়েছে, রস্যই দীর্ঘইটা পরিবর্তনে কি হয়েছে, ঐকার হয়েছে। এটার নাম হচ্ছে বৃদ্ধি, এটার নাম হচ্ছে কি বৃদ্ধি। এরপরে তোমার যদি এখানে আসি আমরা, যেমন যুব যোগ অন, খেয়াল করো, তাহলে কি হয় যৌবন, ও ওকার হয়েছে, এটা হচ্ছে বৃদ্ধি। সেম একইভাবে আমরা যদি ধরি ধার্য, একটু খেয়াল করো তো, ধার্য, ধার, আর্য, তাহলে আর থাকলে কি হয়ে যাবে রি, ধরে প্লাস ধ্রি, এই যে এটা হয়েছে এটার নামে হচ্ছে বৃদ্ধি, এটার নামে হচ্ছে কি বৃদ্ধি। তার মানে এখানে মোটামুটি একটা কথা বুঝতে পেরেছো, অর এবং আর থাকলে কিন্তু এটা রি হয়ে যায়, রিকার হয়ে যায় আর কি। এটা হলো গুণ এবং এটা হলো আমাদের বৃদ্ধি। আসো এই ধাতু আমরা প্রত্যয়টা আমরা দুই ধরনের পেয়েছি। একটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে কৃত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয়ের ভিতরে আবার ভাগ রয়েছে, একটা বাংলা তদ্ধিত প্রত্যয়, আবার একটা রয়েছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সেম একই কৃত প্রত্যয়কে আবার আবার পাবো, বাংলা কৃত প্রত্যয় পাবো, সংস্কৃত কৃত প্রত্যয় পাবো। আমাদের এত কিছু পড়া দরকার নেই, এত কিছু পড়া পসিবল না, এত কিছু পড়া পসিবল না। এখান থেকে এত ক্লাসটা আগে শেষ করি। কমন জফলা হবে না, হ্যাঁ ও বলেছে জফলা হবে না, এটা আধুনিক নিয়ম অনুসারে, এটা আধুনিক নিয়ম অনুসারে জফলা হয় না আর কি, বানানোর নিয়ম অনুসারে। তো তোমাদের সেটা আমরা চাই যে
প্রত্যয়গুলো নিয়ে এবার এটা আমরা আলোচনা করতে থাকি। কিছু সংক্ষেপ কিছু কথা বলি, আমাদের এত ডিটেলস, আবারও বলছি এত ডিটেলস আমরা পড়বো না। আমি কতগুলো তোমাদেরকে শব্দ দিই এবার, প্রত্যয়টা কিভাবে আমরা প্রত্যয়টা বের, কি প্রত্যয়টা হতে পারে। সিম্পল কতগুলো প্রত্যয় আমরা পারবো, বাট মাতা পিতা দাতা, খেয়াল করো এই যে এখানে এখানে কি প্রত্যয় রয়েছে খেয়াল করবা, মনে রাখবা মাতা পিতা দাতা এরকম শব্দের শেষে যদি তা থাকে, তা শব্দের শেষে যদি মোটামুটি যদি তা থাকে, তুমি এটাকে 30 বানাই ফেলবা, 30, তাহলে তোমার হয়ে গেছে। তাহলে এই 30টি হচ্ছে তোমার প্রত্যয়। তাহলে মা, এখানে আমি কি পাবো ভাঙলে, মা প্লাস 30, 30। ধাতা, ধাতারা কি পাবো, ধা প্লাস 30। তাহলে কি পেলাম দেখো, মোটামুটি কিছু কমন কথা বলছি। শব্দের শেষে তা থাকলে মোটামুটি মোটামুটি একদম মোস্ট অফ দ্য টাইম তা থাকলে এটা কি হবে, 30 হবে। এই 30টা হচ্ছে তোমার প্রত্যয়। আমরা প্রত্যয়ের ক্লাসে চলে গেছি কিন্তু অলরেডি। তা থাকলে 30 হবে। আসো এবার তোমার শব্দের শেষে যদি শুধু ত থাকে, ফ্রেশ ত, একদম ফ্রেশ ত, ত থাকলে কি হবে, কয় ত হবে, কয় ত, কয় ত, এটা হচ্ছে তোমার প্রত্যয়। যেমন আমরা বলি না, যেমন ত দ্বারা পাবো গতি, গতি বলতে পারি, তাহলে আমরা পেতে পারি গম, যাক কয়তর শিক্ষার্থী। এই গমটা হচ্ছে মূলত আমার হচ্ছে ধাতু, এটা নিয়ে আমি কথা বলছি না, প্রত্যয়টা নিয়ে আমার কথা। কয়ত, এই ত থাকতে পারে শুধু, অথবা তয় রসিকের দিয়ে যদি থাকে, তাহলে তি বা ত থাকলে, যদি শুধু ত থাকে তাহলে হবে কয়টা, আর তি থাকলে হবে কয়তা রসিকের তি। শব্দের শেষে যদি তোমার ত থাকে, এটার প্রত্যয়টা হচ্ছে কয়ত। খেয়াল করো, আমি উদাহরণে যাবো তোমাদেরকে, আর একটু ব্যাখ্যাও করবো আমি। আর যদি শুধু তি থাকে তাহলে হবে কয়তর শিক্ষার্থী, একই কথা কিন্তু। আমরা এরকম অসংখ্য উদাহরণ পাবো কিন্তু, খেয়াল করবা একটু জাস্ট। তা থাকলে কি বলেছি, 30। শুধু ত বা তি থাকলে, ত থাকলে কয়ত হবে, আর তি থাকলে কয়তর শিকার তি হবে। ঠিক আছে, সেম একইভাবে এখানে দ এবং ধ যদি থাকে শব্দের সাথে, যেমন যোদ্ধা বা যুদ্ধ, বন্ধ, তাহলে আমার কত হবে। কথাগুলো মনে রেখো কিন্তু, কয় ত, ত ত, ধ ধ, যদি থাকে আমার প্রত্যয়টা হবে কয় ত হবে, প্রত্যয় গেল এটা। এবার গেল এটা, এই একটা ধরন। এবার আরো কিছু উদাহরণ দিই, খেয়াল করো তোমাদেরকে, আমি একটু প্র্যাকটিক্যালে যাব তোমাদের লেকচার শিটে বা যেখানে যাই যাচ্ছি। দেখো চলমান, কতগুলো উদাহরণ দেখো, চলমান, দয়াবান, চলমান, দয়াবান, তারপর রয়েছে দয়াবান, চলমান, আর কি আছে, বুদ্ধিমান, খেয়াল করো, বুদ্ধিমান। আমার একটা বান দ্বারা একটা দরকার, বান, দয়াবান, বুদ্ধিমান। যাই হোক, এখানে খেয়াল করো, চলমান, দয়াবান, বুদ্ধিমান, খেয়াল করো মোটামুটি তোমার যদি শব্দের শেষে, আমি চলোটা একটু বাদ দেই, এই টাইপের এখানে দুইটি আমার মনে পড়ছে এখন। ও বলছে রূপবান, হ্যাঁ গুড, রূপবান, ভালো কাজ করছে, উদাহরণটা দেই। গুণবান, গুণবান বলি নাই, গুণবান বলি নাই, এখন তো সব বান হয়ে যায়, আর তো বলে। যদি শব্দের শেষে বান থাকে, দেখো রূপবান, দয়াবান, মান, বান এবং মান থাকলে বানের পরিবর্তে হবে তোমার প্রত্যয়টা কিন্তু বতুফ, বানের পরিবর্তে হবে কি বতুফ, আর মান থাকলে হবে তোমার মতুফ। এটি হচ্ছে প্রত্যয়। বান থাকলে কি বলেছি, বতুফ, মান থাকলে কি বলেছি, মতুফ। বান থাকলে বতুফ, মান থাকলে মতুফ। তাহলে এবার আমরা একটু রূপবানকে ভাঙি, কি হয়, রূপ প্লাস বতুফ, হ্যাঁ এটাই সঠিক উত্তর।
রূপ প্লাস বতুফ। আসো দয়াবান ঠিক একইভাবে দয়া প্লাস বতুফ। বুদ্ধিমান কি হবে? বুদ্ধি প্লাস মতুফ। ওই যে কি বলেছি, মান থাকলে হবে কি মতুফ। তাহলে মোটামুটি খেয়াল করো একটু, আমি তোমাকে পার্থক্য আর একটু বলছি। মান এবং বান থাকলে মতুফ, বান থাকলে বতুফ, মোটামুটি হবে তোমাদের। কিন্তু খেয়াল করো এখানে চলমান, দেখো এখানে চলমান শব্দটা একটু ভাঙি, চল প্লাস মান, তাই না? দেখো এখানে চলটা কি? এখানে ক্রিয়া। খেয়াল করো এখানে চলটা কি? ক্রিয়া। কিন্তু এখানে আমরা যতগুলো বলেছি রূপ, দয়া, বুদ্ধি, এগুলো কি ক্রিয়া বোঝায় না একটা নর্মাল নাম বোঝায়? একটা ক্রিয়া বোঝায় কিনা আগে সেটা বলি একটু। রূপ, দয়া, বুদ্ধি কিন্তু ক্রিয়া বোঝায় না, খেয়াল করো। কিন্তু চল এটা একটা ক্রিয়া। তবে মনে রাখবা ক্রিয়ার পরে যদি মান বা বান থাকে, এই ক্রিয়ার পরে খেয়াল করবা, তাহলে কিন্তু এটা আর বতুফ বা মতুফ হবে না, তখন হয়ে যাবে চল প্লাস সানচ। তখন কিন্তু আর বতুফ আর মতুফ হবে না। যেমন চল প্লাস সানচ। কথা বুঝে গেছে? তাহলে কি বললাম, মোটামুটি শব্দ শেষে বান অথবা আমরা কি দেব? বতুফ অথবা মতুফ। কিন্তু শব্দটা যদি ক্রিয়া হয়, যেমন চল, এরপরে যদি মান থাকে বা বান থাকে তাহলে হবে কিন্তু সান। তার মানে এই একটু পার্থক্য আমরা পেয়ে গেলাম, কিন্তু বের করে ফেললাম। এটা গেল আমাদের বান, মতুফ, চলমান, দয়াবান, একটা এই গেল কতগুলো কথা। এবার আসুন, এবার মুছে দিয়ে আবার অন্য আরেকটি কিছু কথা বলি। দেখো ওভারঅল তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি আমি তোমাদেরকে। এবার খেয়াল করো, যদি শব্দের শেষে যদি এরকম থাকে, যেমন কার্য, ধার্য, তারপরে যেমন ওই একটা আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম না, কি যেন এখানে একটা ছেলে বলেছিল যে জফলা হবে না, উদাহরণটার নামটা যেন কি ভুলে গেলাম। কার্যই ছিল, কি ছিল? কার্যই ছিল। কার্য। না, ধার্য। ও ধার্য, হ্যাঁ এটা লিখছি, কার্য, ধার্য। যাক এই কটা উদাহরণ দিই, খেয়াল করবা এখানে মূলত তোমরা 9, 10 এর ব্যাকরণে পড়লে যে নিয়মটা পাইবা, যেমন এখানে আগে ছিল কি, মূলত নিয়মটা হচ্ছে এরকম যে জফলা থাকলে জফলা থাকলে ওই জফলার পরিবর্তে জ্ঞান হয়, জ্ঞান। খেয়াল করো এর কার্য, এখানে কোনো জফলা আছে? আধুনিক বাংলা ভাষা বানান নিয়ম অনুসারে রেফ থাকলে ওর সাথে আর ফলা দেওয়া যাবে না, মানে জফলা মানে কি দীপ্ত হবে না, তোমরা বান করেছো। তো মনে রাখবা আমার মূল কথা, যদি জফলা থাকে কথাটা মোটামুটি তুমি ধরো তেজ্য, এখানে তো জফলা আছে, যদি জফলা থাকে অথবা এরকম রেফ থাকে, মোটামুটি মনে রাখবা, তাহলে এর পরিবর্তে তুমি জ্ঞান দিবা, জ্ঞান। যেমন কার্যটা হয়ে যাবে ক্রি। কেন ক্রি হবে? ওই যে তোমার গুণ বৃদ্ধি, তা আমি বলেছিলাম না, আর থাকলে কি হয়, আর অথবা থাকলে ক্রি হয়, দিলাম ক্রি যোগ জ্ঞান সমান সমান কার্য। তাহলে ধার্যটা কি হবে? সেম একইভাবে থ্রি, ওই যে আর থাকার কারণে, আর থাকলে রি হয়, থ্রি যোগ জ্ঞান, ধার্য। তাহলে কি বললাম, যে যদি শব্দের শেষে যদি জফলা থাকে, এখানে কিন্তু এটা লিখে রাখো, এখানে জফলা আমরা দেই নাই, বাট জফলা শব্দ পাবো, বাচ্চ এরকম পাবো, বাচ যোগ জ্ঞান। তো শব্দের শেষে জফলা অথবা এখানে যদি রেপ টাইপের কিছু থাকে, রেপ থাকলে এখন বুঝি যে এখানে জফলা ছিল বাট উঠে গিয়েছে। যদি শব্দের শেষে এরকম জফলা থাকে বা রেফ থাকে, তাহলে এটা উঠে দিয়ে জ্ঞান, এটা উঠে দিয়ে আমরা দিব কি জ্ঞান। তাহলে আমার প্রকৃতি প্রত্যয়টা আমাদের কি আইডেন্টিফাই হয়ে যাবে। যেমন ও বলেছে বর্ধমানটা কি, তুমি বলো বর্ধমানটা কি, তোমরা একটু বলতে পারবা? একজনে বলেছে ভাই বর্ধমানটা কি হবে, বলো তো বর্ধমান কি দিতে চাও, বলো আমাকে।
মিউট করে আনমিউট করে বলো। বর্ধমান কি হবে? বর্ধ। বর্ধ যদি তুমি ধরো নর্মালি, বর্ধ মানে কি? বৃদ্ধি না? বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধিকর, বৃদ্ধিকর, বৃদ্ধি পাওয়া। দেখো বর্ধমান বৃদ্ধি পাচ্ছে যেটা, এটা তো ক্রিয়া, তাহলে এটা সাউন্ডস হবে। ফলাযুক্ত জ্ঞান জ্ঞান আমরা এটাও বললাম। এবার আসো চলো আমরা লেকচার শিটের ভিতরে যাই। লেকচার শিটের ভিতরে গিয়ে আমরা ঝামেলা আমি সম্পর্কে সংক্ষেপ কথা বলেছি আর কি। আসলে এবার আমি একটু যেটা বলছিলাম যে লেকচার শিটের ভিতরে যেতে যাচ্ছি, একটু মাই গড, আমার স্ক্রিন শেয়ার করা ছিল না, তার আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি। একটু জাস্ট ওয়েট করো, উদাহরণের দিকে যাচ্ছি আমরা। ওকে, সো স্ক্রিনটা একটু শেয়ার করে নিই আমি। তোমাদের স্ক্রিনটা এটাই মনে হয়। দেখো এখানে আমরা প্রকৃতি প্রত্যয়ের একটু উদাহরণের দিকে যাই। তোমাদেরকে যা বলেছিলাম সেই ভিত্তিক কিছু চর্চা দেখি, এবং আমি তোমাদেরকে বলে দিব, বললাম যে কোথায় থেকে পড়তে হবে আর কি, তাই না? একবার তোমাদেরকে আমি বারবার একটা বিষয় সাজেস্ট করি যে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কথাগুলো সবসময় মনে রাখতে হবে। ইন্টারমিডিয়েট লেভেলের কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হয়। যেমন ইন্টারমিডিয়েটে কি পড়া ছিল, ইন্টারমিডিয়েটে তোমার প্রকৃতি প্রত্যয় থেকে আমি দেখেছি বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসতে, ওই বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে বিভিন্ন সালে, তাদের প্রশ্নগুলোকে তোমরা একটু সলভ করার চেষ্টা করবে। সবাইকে বলছি, কিন্তু সবাইকে বলছি। আসো যাক, এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম। তোমরা আমি যেগুলো বলেছি আসলে মোটামুটি একটু সত্যতাটা আমরা একটু দেখার চেষ্টা করি। এর বাইরে ব্যতিক্রম তো অবশ্যই পাবে, সেগুলো নিয়ে আমি কথা বলছি না, এটা একটু ডিফিকাল্ট হবে। দেখো সংস্কৃত প্রত্যয়ের কিছু উদাহরণ দিয়ে আমরা, নিচুকক এটা বাদ দাও, হত, হতটা আমি কি তোমাদেরকে এই মাত্র বলে আসলাম না যে শব্দের শেষে ত থাকলে, তোমরা দেখতে পাচ্ছ তো সবাই, ত থাকলে মোটামুটি এটাকে আমরা কি দিতে বলেছিলাম, মনে আছে না কথাটা? কয়ত। দেখো হত, গতি, যদি ত বা তি থাকে, দেখো কি হচ্ছে, কয়তর শিক্ষার্থী গেল এটা। উদাহরণগুলো দেখো তোমাদের। এরপর তোমাদের ধাতা, শব্দের শেষে যদি তা থাকে, আমি বলেছিলাম কি 30 দিতে, 30, এটি হচ্ছে প্রত্যয়। ধার্য থাকলে জ্ঞান দিতে, খেয়াল করো কিন্তু ধার্য থাকলে আমরা জ্ঞান দিতে বলছি। সেম একইভাবে এখানে পাচ্ছ তোমরা। তবে ঈশ্বর এরকম আরো কিছু শব্দ পাবে, আমি এটা পরে বলছি। আসল কর্তব্য, কৃযুক্তব্য, এটা এই যে চলমান, যেটা বললাম যে শব্দটাকে বাংলা যদি শব্দের শেষে মান অথবা বান থাকে, আমরা মান বান থাকলে দিতে বলছি মতুপ আর বতুর। কিন্তু যদি ক্রিয়া হয় তাহলে কিন্তু মতুপ আর বতুপ দেওয়া যাবে না, হবে শামস। বুঝতে পেরেছো এটা? খেয়াল করে এবার আরো নিচে আসো, এদিক একটু দেখি। এই যে দেখো জ্ঞাত, শব্দের শেষে ত আছে, কি দিতে বলেছি? কয়ত, এটা প্রত্যয়। শব্দের শেষে দেখো গঠিত, সিক্ত, মুক্ত, গত, গ্রথিত, চূর্ণ, কিন্তু ছিন্ন এটি একটু ব্যতিক্রম। এগুলো একটু তোমাদের একটু মনে রাখবা। চূর্ণ, ছিন্ন, আগে স্ক্রিন শেয়ার হচ্ছে, তোমরা এগুলো ভিডিও তো পাবে হয়তো। এটা ব্যতিক্রম, এখানেও কিন্তু কথা দিয়েছে। দেখো বাকিগুলো তোমার জাত, দত্ত, তাও তো ত থাকে, উক্ত, উক্ত, খেয়াল করো ত আছে কিন্তু, মুগ্ধ। তোমাদেরকে যুদ্ধ বলেছিলাম,
যুদ্ধ লব্ধ বলেছিলাম না, ধদা থাকলে এটাও তোমার কত হয়, একটু বের করার একটা কৌশল মনে রাখা। মোটামুটি দেখো এখানে হয়েছে এরকম। আর আসলে এরপরে আমি তোমাদেরকে দিতে বলেছিলাম কয়তর শিক্ষার্থী, দেখো পাচ্ছ কিন্তু ভক্তি, গীতি, পাচ্ছ সিদ্ধ, এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম পেয়েছি। এগুলা তো নর্মাল পারবা, ধাতা, ধাযোগ 30, মাতা, মাযোগ 30, কিন্তু যোদ্ধাটা যোদ্ধাটা মনে হয় একটু এখানে ঝামেলা আছে। 9-10 এর ব্যাকরণে আমি অন্যরকম দেখেছি। যোদ্ধাটা একটু স্ট্রং দেওয়ার তো তোমাদের সুযোগ নেই, এটা আমি অ্যাড করে রাখলাম। কার্য দেখো জ্ঞান বলেছি। তো মোটামুটি দেখো দীপ্যমান, দীপ যোগ শাঁস, এখানে কেন শাঁস হয়েছে, দেখো মানটা কেন শাঁস হয়েছে, কারণ হচ্ছে দীপ, এখানে দীপ মানে হচ্ছে প্রদীপ, দীপ্য মানে হচ্ছে দীপ্য পাচ্ছে আর কি, এক কথায় তোমার যেটা জ্বলছে আর কি, যেটা এই জন্য এটা আর কি শাঁস হয়েছে। এই মোট দেখো একটু আমরা একটু মোটামুটি অনেক প্রত্যয়টা জানতে পেরেছি। আসো এবার এই গুণবান আমরা যেগুলো উত্তর দিয়েছি, গুণবান দেখো এগুলো এক ধরনের গুণ, একটা বিশেষ্য বিশেষণ হবে, ক্রিয়া বোঝাবে না। শ্রী মানে সুন্দর বোঝায়, দয়াবান দেখো বতুক দিয়েছি। তারপরে আর কি আছে এখানে, আর মোটামুটি নাই। আর এখানে তোমাদের প্রশ্ন হলো ভাইয়া এই যে সয় এগুলো কি, আসলে এগুলো সয় বলো যেমন সৌভাগ্য, এখানে সয় বলতে আমরা কিন্তু কখনোই মূল শব্দ এগুলো ব্যবহার করি না, মূল এটা খুব কঠিন করে আর কি, এগুলো আমরা পড়বো না। তো তোমাদের বলতে পারো ভাই এই সয় এটা কেন আসলো, দেখো এগুলো অনেক ঘটনা থাকে প্রেক্ষাপট থেকে, এখান থেকে এত ক্রিটিক্যাল প্রশ্ন হয় না। তবে এটা মূলত হয় যে এই সয়টা পরিবর্তন হয়েছে, যেমন বৌদ্ধ, দেখো বৌদ্ধ যখন আমরা উচ্চারণ করি তাকে বুদ্ধ, বুদ্ধ প্লাস এই অটা মানে এখানে স্বয় প্রত্যয়। সো এগুলো নিয়ে এত ক্রিটিক্যাল এত ঝামেলা আমরা করব না। তো আমি যতটুকু পড়েছি আশা করি ইনশাল্লাহ এর ভিতরে অনেকখানি তোমরা অনেকখানি করতে পারবে। এরপর তোমাদের সবচেয়ে বড় কথা তোমাদের যে তোমাদের ইন্টারমিডিয়েটে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে যেগুলো আসে সেগুলোকে একটু তোমরা একটু বেশি সলভ করার চেষ্টা করবে। আসে এবার আমাদের বিদেশি ধাতুগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। এবার কে যেন একটা মেসেজ করছে, মেসেজটা আসছে না কেন? সাম্যযোগ জ কেন ব্যতিক্রম, এটা সাম্যযোগ জ, হ্যাঁ ও বলেছে যে সাম্যযোগ জ, এটা কেন ভাইয়া হলো জ্ঞান হলো না, ব্যতিক্রম। ভাইয়া গুলো 30 নেবে, সভ্যতা দেবতা একতা সততা, সভ্যতা দেবতা একতা সততা, হ্যাঁ এভাবেই হবে আর কি। সো এবার আমরা একটু বিদেশি ধাতুগুলো একটু চলো আগে একটু পড়ে শেষ করে নিই। আমাদের বিদেশি ধাতু, সরি বিদেশি ধাতু না তো, বিদেশি প্রত্যয় গুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা নরমালি বা এখানে টুকটাক ওভারঅল কতগুলো প্রকার আমরা দেখেছি, যে কিভাবে পড়বো না পড়বো এটা একটু জানার চেষ্টা করেছি। আশেপাশে কতগুলো বিদেশি প্রত্যয় রয়েছে, বিদেশি প্রত্যয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। বিদেশি প্রত্যয় আমরা জানি, প্রত্যয় মানে কি শব্দের শেষে যেটা যোগ হয় তাকেই বলা হয় প্রত্যয়। বিদেশি প্রত্যয়টাকে খেয়াল করো, এগুলো রয়েছে বিদেশি প্রত্যয়, আমি একবার একটু বলি। ওয়ালা ওয়ান, আনা পনা সা, গড় দার বাজ বন্দি সই। কি বলছি, ওয়ালা ওয়ান, আনা, ওয়ালা ওয়ান, আনা পনা সা, এটা কিন্তু বিদেশি, এটা হচ্ছে হিন্দি থেকে আসছে, হিন্দি ভাষার প্রত্যয় এটা। যেমন এগুলো একটা আমরা ব্যবহার দেখে আমরা করি কিনা, যেমন আমরা বলি না বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাই রে বাড়ি, একটা গজল আছে না, বাড়িওয়ালা, বিদেশি প্রত্যয় হিন্দি প্রত্যয়। ওয়ান গারোয়ান দারোয়ান, তারপরে আনা পনা বেহায়াপনা বলি না, এই যে বেহায়াপনা, এটা হচ্ছে প্রত্যয় বিদেশি প্রত্যয়, একটু মুখস্থ করে ফেলতে হবে। আবারও বলছি, ওয়ালা ওয়ান, আনা পনা সা, গড় দার বাজ বন্দি সই, এটা গেল। সরি, আনা পনা সা পর্যন্ত গেল। এবার আসো গড় দার বাজ বন্দি সই, খেয়াল করবা এটা
এটাও তোমার বিদেশি প্রত্যয়, কিন্তু এটা আসছে ফার্সি থেকে আসছে। গড়, দাঁড়, বাজ, বন্দি, সই, এগুলো আসছে ফার্সি থেকে আসছে। ফার্সি প্রত্যয়। যেমন ধরিবাজ বলি না, ধরিবাজ বলি, সই বলি আমরা, জুত সই, মানুন সই, এগুলো। তাহলে একবার তোমরা একটু মুখস্থ করবা বিদেশি প্রত্যয়গুলো। ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। সেখানে সব ঝামেলা হয়, যে বিষয়টা নিয়ে ঝামেলা সইটা নিয়ে। দেখেন আমি বলেছি কি জুত সই, খেয়াল করবা, জুত সই, মানুন সই, খেয়াল করো মানুন সই। কিন্তু একটা বিষয় মনে রাখবে, এখানে একটা বিষয় প্যাচ লাগবে, টিপ সই। খেয়াল করে স্ক্রিনটা বড় করে দিই আমি, আসো খেয়াল করো, টিপ সই, টিপ সই, নাম সই, খেয়াল করবে একটু ব্যতিক্রম। জুট সই, মানুন সই, এটা হচ্ছে সই প্রত্যয়, কিন্তু টিপ সই, নাম সই, খেয়াল করবা এইখানে সইটা কিন্তু তোমার প্রত্যয় না। এই দুটো উদাহরণের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে এই দুটো উদাহরণ দেওয়া হচ্ছে ব্যতিক্রম হিসেবে। কি এটা? টিপসই, নামসই হচ্ছে এখানে সহি। সহি মানে কি? স্বাক্ষর বোঝাচ্ছে, সরি স্বাক্ষর বোঝাচ্ছে। কিন্তু খেয়াল করবা এখানে কিন্তু প্যাচ লাগে যে টিপসই, নামসই, এখানে সই কোন অর্থে এসে? স্বাক্ষর অর্থে এসে, স্বাক্ষর। এটা কিন্তু প্রত্যয় না। টিপসই মানে কি? টিপ এবং সই, সিগনেচার, স্বাক্ষর। নাম সই, নাম এবং সিগনেচার বুঝাচ্ছে। কিন্তু জুৎসই মানে কি? জুৎসই মানে বোঝা যায় যেটা মানানসই বোঝায় আর কি, যেটা একটু ভালো। এটা কিন্তু সেই দুইটা কিন্তু কি হিসাবে? ব্যতিক্রম হিসাবে আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, সো আমরা এটাকে বুঝলাম। এই মোটামুটি প্রকৃতির প্রত্যয় আমরা এটাকে একটু পড়ার চেষ্টা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। আশাবার তোমাদের গত লেকচারে না এর আগের লেকচারে তোমাদের একটা বিষয়, ও আজকে তো আরো রয়ে গেছে একটা, তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পুরুষ স্ত্রীবাচক শব্দ। আসলে পুরুষ স্ত্রীবাচক শব্দটা একটু আমরা একটু পড়িয়ে নেই। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ। দেখো নরমালি সাধারণত তোমাদেরকে যে আমি বলি বালক, খুব ইম্পর্টেন্ট কিন্তু, বালকের স্ত্রীবাচক শব্দ কি? তোমরা সবাই জানো বালকের স্ত্রীবাচক কি? বালিকা। এটা কোনো সমস্যা না, বালক থেকে যে বালিক হয় এটা আমরা জানি। কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যে বালক থেকে বালিকা বলেছো, কখনো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না যে বালকের স্ত্রীবাচক কি? বালিকা। এটা হবে না, কিন্তু কি হবে সেটা আমাদের একটু জানতে হবে। পুরুষ স্ত্রীবাচক থেকে কি ধরনের প্রশ্ন হয়? দেখো আমরা পুরুষ স্ত্রীবাচক এখন পড়বো নিত্য স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ কি? যেমন যেসব শব্দগুলো তোমার সর্বদা স্ত্রীবাচক হবে, এর কোনো পুরুষবাচক হবে না। এর কোনো পুরুষবাচক শব্দ হবে না, সর্বদা স্ত্রীবাচকই থাকবে, এর কখনোই পুরুষ হবে না। যেমন কি তোমাদেরকে যদি বলি, খেয়াল করো, রূপসী, সজনী, অঙ্গনা। রূপসী, সজনী, অঙ্গনা। দেখো রূপসী কি তুমি কখনো এটাকে পুরুষ করতে পারবা? ও আমার রূপস, আমরা কি বলি? সজনী, আমরা কি বলি ও আমার সজন? বলি সজনী। সজনী, 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 প্রীতি রীতিনীতি শিখাও সজনী গো, প্রীতি আজও শিখলাম না। সজনী, অঙ্গনা, অত্যন্ত ভালো ভালো শব্দ না? স্ত্রীবাচক শব্দ। মেয়েদেরকে এগুলো দ্বারা খুব গুণবাচক, গুণান্বিত করা হয়। এবার আসুন বাইজি। যারা এখানে মেয়ে রয়েছে তারা আমার প্রতি রাগ ঢাক করবা না, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। বাইজি, ডাইনি, পেছনি, রাগ করবা না কিন্তু ভাই, এটা আমার কোনো কিছু করার নেই, পড়তে হবে তোমাদেরকে। পেতনি, আরো আছে শাকচুন্নি। প্রশংসা তো করা হয়েছে আগে, রূপসী সজনী অঙ্গনা অনেক প্রশংসা না? এবার একটু দেখো শাকচুন্নি, এও, দাইমা। দাইমা তোমরা চিনো, মিডওয়াইফ। দাইমা নিয়ে আমি ব্যাখ্যা বলছি না। এও মানে হচ্ছে সধবা,
স্ত্রী লোকের দল। এও দাইমা সতীন, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি হতিন। আল্লাহ হতিন, তুই চিনিস আমারে? হতিন যেটা গালি শুনো না তোমরা, হতিন এটা গ্রাম্য ভাষায় কি বলে? হতিনিত্য বলে যেটা, সতীন। এরপর হচ্ছে অসূর্যম পশ্চা, অসূর্যম পশ্চা, অসূর্যম পশ্চা। তারপর হচ্ছে অরক্ষণীয়া, অরক্ষণীয়া। খেয়াল করো, অসংযম পশ্চা, অরক্ষণীয়া। তারপরে বিধবা। দেখো আমরা কি বলি, একটা পুরুষের বউ মারা গেছে, তারে আমরা বলি কি বিধব বলি না, কিন্তু একটা মহিলার যদি স্বামী মারা যায় তাকে বিধবা বলি, এর কিন্তু পুরুষবাচক শব্দ নেই, বিধবা, আমরা বিধব বলি না। তাহলে কি বলেছি? রূপসী, সজনী, অঙ্গনা, বাইজি, ডাইনি, পেতনি, শাকচুনি, এও দাইমা, সতীন, অসূর্য পশ্চা, অরক্ষণীয়া, বিধবা। সৎমা। আসলে অসূর্য পশ্চাটা নিয়ে একটু ব্যাখ্যা করি। অসূর্য পশ্চা ও সৎমাও আছে, হ্যাঁ। অসূর্য পশ্চা হচ্ছে যে নারী কোনোদিন সূর্য দেখে নাই, অর্থাৎ ঘরের ভিতরে সে বড় হয়েছে, সে সূর্য কখনই আর দেখে নেই। এরপরে তোমার হচ্ছে অরক্ষণীয়, যে নারীকে রক্ষা করা যায় না, ওখানে বাহিরেই চলে যাবে। এরপর আরো কিছু রয়েছে, যেমন রয়েছে কি অঙ্গনা তো লিখেছি আর কি, যেটা রয়েছে আরো তোমার অর্ধাঙ্গিনী, এই টাইপের কথা। তো মোটামুটি এইগুলোকে একটু পড়ার চেষ্টা করবা। রূপসী, সজনী, অঙ্গনা, বাইজি, ডাইনি, পেতনি, শাকচুন্নি, এও দাইমা, সতীন, অসূর্য পশ্চা, বিধবা। বাইজিটা কি স্যার? নিত্য স্ত্রীবাচক। বাইজি কোনটা হয়? এটা কি? ও আচ্ছা, বাইজিটা হচ্ছে তোমার ওই যে আগের যুগে রাজারা যখন মানে ওই যে কোন নর্তকী আছে না, নর্তকী যারা নাচতো রাজাদের সামনে, অর্থাৎ বর্তমানে যে আইটেম সং যারা গায় আর কি, আইটেম সং যারা গায় না, এগুলো বলা হয় বাইজি। আগে বলা হতো বাইজি, রাজাদের সামনে যারা নাচতো আর কি, এদেরকে বলা হতো বাইজি, ড্যান্স। নিত্য স্ত্রীবাচক শব্দ, যেটা বলছিলাম যে নিত্য স্ত্রীবাচক শব্দ মানে হচ্ছে যেগুলোর কখনো পুরুষ হয় না, এটা সর্বদাই মহিলা থাকে। আসো এবার নিত্য পুরুষবাচক শব্দগুলো আমরা একটু পড়ি। নিত্য পুরুষবাচক শব্দগুলো কি আছে? কয়েকটা শব্দ আছে, আমরা একটু বলি। এক নম্বরে বলি কাপুরুষ। কাপুরুষ মানে কি? এখন আমরা বলি কখনো তুমি একটা কা মহিলা, কাপুরুষকে আমরা কা মহিলা বলি? একটা মেয়ে ভয় পায়, তখন আমরা বলি কাপুরুষ, কাওয়ার্ড, যেটাকে ইংরেজিতে বলি কাপুরুষ। এরপরে গুলো একটু ভালো ভালো শব্দ, যদিও রাষ্ট্রপতি, সভাপতি, তারপর হচ্ছে তোমার কবিরাজ, তারপর হচ্ছে ঢাকি। ঢাকি মানে হচ্ছে যে ডাক পিটায়, ঢোল পিটায়, ঢাকি, কবিরাজ, সভাপতি, রাষ্ট্রপতি, তাই না? এরপরে রয়েছে তোমার এই যে এগুলো, এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। এখন ও লম্পট বলছে, লম্পট না। দেখো এখানে একজন একটা প্রশ্ন করেছে আমাকে যে রাষ্ট্রপতি, সভাপতি, কবিরাজ, আচ্ছা এরা কি মহিলা হতে পারে না? খেয়াল করো, এরা মহিলা হতে পারে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমানে যিনি, কিন্তু মহিলা, মানে শব্দটা তোমার হচ্ছে পুরুষবাচক শব্দ, শব্দটা তোমার পুরুষবাচক শব্দ, এটা নিত্য পুরুষবাচক শব্দ। এই কটা পড়লে ইনশাল্লাহ আশা করি তোমাদের হবে আর কি, 9 এর ব্যাকরণের ভিতরে রয়েছে। নিত্য পুরুষবাচক পড়লাম, নিত্য স্ত্রীবাচক আমরা পড়লাম কতগুলো শব্দ। এর তোমাদেরকে আসো এবার আমি একটু তোমাদের লেকচার শিটে নাই, আমি তোমাদেরকে অন্য খান থেকে একটু পড়াতে চাচ্ছি। অস্ত্র।
ডিসকানেক্ট হয়ে গেছে। জি জি আসসালামু আলাইকুম। স্যার বোধহয় হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি, দেখি স্যার আসতেছে কিনা। আমরা সবাই একটু অপেক্ষা করি, হয়তো বা ওইখানে কারেন্ট গিয়েছে অথবা অন্য কোনো সমস্যা হয়েছে। আমরা একটু অপেক্ষা করি ভাই। করে দিয়েছেন তাই না? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আর কি, হ্যাঁ 10 মিনিট হয়ে যাবে। যেটা বলছিলাম যে পুরুষ স্ত্রীবাচক শব্দ আমরা নিত্য পুরুষবাচকটা পড়েছি, নিত্য স্ত্রীবাচকটা পড়েছি। এরপর আরো কিছু আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো যে কতগুলো শব্দ রয়েছে। যেমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আমি একটু এখানে যাচ্ছি, তোমাদের স্ক্রিন শেয়ার করছি এখানে। আর এখানে নাই। Just a minute. শেয়ার হয়েছে, ওকে। সো খেয়াল করো, এবার আমি স্ক্রিন শেয়ার করেছি এখানে তোমাদের এখানে। কতগুলো শব্দ দেখো, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, একটু সাবধান করা দরকার এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে। এই জন্য আমি এখানে আসছি। লক্ষ্য করে এখানে আমি দাগাচ্ছি, নিত্য স্ত্রীবাচক শব্দগুলো তোমাদেরকে পড়িয়েছি, লিখিয়েছি, তোমাদের এখানেও স্ক্রিনের ভিতরে শেয়ার করা রয়েছে, দেখতে পাচ্ছ, এবং বাকি কতগুলো আমি লিখিয়ে দিয়েছি। এরপরে বিদেশি স্ত্রীবাচক শব্দগুলো দেখো, খান, মরদ, জেরানা, সুলতান, সানা, এটা একটু তোমরা দেখবা। আশা করি ইনশাআল্লাহ তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো, কুল উপাধির ক্ষেত্রে, এটা একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে। কুল উপাধির ক্ষেত্রে রেকর্ড তো হচ্ছে না, রেকর্ড হচ্ছে তো স্যার? রেকর্ড হচ্ছে? জি স্যার, আচ্ছা, হ্যাঁ জি স্যার হচ্ছে। কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ খেয়াল করো, যেমন এখানে রয়েছে ঘোষ, ঘোষ যা, খেয়াল করবা। ঘোষ হচ্ছে তোমার পুরুষদেরকে বোঝায়। যেমন ঘোষ কি, যারা হচ্ছে তোমার ওই যে দুধ টুধ বিক্রি করে, যারা, আমি যতটুকু জানি, যারা দুধ বিক্রি করে এদেরকে বলে ঘোষ, আমাদের গ্রামে রয়েছে। এখানে যদি আমি স্ত্রীবাচক করি ঘোষ যা, এটা কোন অর্থে? ঘোষ যা হচ্ছে কিন্তু ঘোষের মেয়ে, কিন্তু যদি ঘোষের বউ বুঝাইতে চাই তখন কিন্তু ঘোষ যায়া। দেখবে এইগুলো নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। খেয়াল করো, তার থেকে ঘোষ যা স্ত্রীবাচক শব্দ ঠিক আছে, কিন্তু মেয়ে অর্থে, কিন্তু ঘোষের বউ বোঝাতে ঘোষ যায়। একটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিছু খেয়াল করো, এরপরে কিছু শব্দ আছে যেগুলো দুটো করে বাচক শব্দ, যেমন দেবর।
আমরা জানি যে ভাইয়ের ছোট ভাইকে অর্থাৎ ভাবির জামাইয়ের এর স্ত্রীবাচক হচ্ছে ননদ অথবা হচ্ছে যা। ভাই, ভাইয়ের স্ত্রীবাচক হচ্ছে বোনও আছে, ভাবিও আছে। শিক্ষক স্ত্রীবাচক শিক্ষয়িত্রী এবং শিক্ষক পত্নী। এগুলো একটু দেখবা ইনশাল্লাহ, আশা করি তোমাদের কোনো ঝামেলা হবে না। সো এবার নিচে আসো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদেরকে আগে আমি বলি প্রশ্নটা হয় কিভাবে। প্রশ্নটা এভাবে যে নিচের কোনটা ইকা প্রত্যয় যুগে, যেমন বালক থেকে বালিকা, দেখো ইকা যুগে স্ত্রীবাচক হয়েছে না, কথাটা বুঝছে কিন্তু। প্রশ্নটা করে নিচের কোনটা প্রত্যয় যুগে ক্ষুদ্র অর্থ চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক শব্দ। নিচের কোনটা ইকা প্রত্যয় যুগে ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক শব্দ, ক্ষুদ্র মানে কি ছোট অর্থে। কি কি রয়েছে ইকা প্রত্যয় যুগে ক্ষুদ্র অর্থে অর্থ চেঞ্জ স্ত্রীবাচক শব্দ, যেমন মালিকা, তারপর হচ্ছে গীতিকা। শব্দগুলো একটু লিখে রাখো এখানে, মালিকা, গীতিকা, চয়নিকা, ব্যাকরণিকা, একাঙ্গিকা, একাঙ্গিকা, মালিকা, গীতিকা, চয়নিকা, একাঙ্গিকা, ব্যাকরণিকা, পুস্তিকা। পুস্তিকা একা ইকা প্রত্যয় যুগে ক্ষুদ্র অর্থবাচক শব্দ, তোমাদেরকে আমি বললাম। এবং তোমাদের স্ক্রিন যেটা রয়েছে আমি সেখানে একটু আন্ডারলাইন করে দিয়েছি কথাটা এটা। ও আরেকটা রয়েছে নাটিকা, সরি নাটিকা মানে তোমরা যেটাকে বাংলায় বলো, ইংরেজিতে বলো না শর্ট ফিল্ম, শর্ট ফিল্ম এটাকে বাংলায় বলা হয় নাটিকা। ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক শব্দ, এখানে নাটিকা রয়েছে, মালিকা রয়েছে, গীতিকা রয়েছে, আমি আরো কয়েকটা অ্যাড করেছি, পুস্তিকা, ব্যাকরণিকা, চয়নিকা। বুঝতে হবে কথাটা, এটা এভাবে পড়বা। নিচের কোনটা, প্রশ্নটা হয় কিভাবে, নিচের কোনটা ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ, গেল এটা আমাদের। এবার আরেকটু ভয়ঙ্কর লেভেলের একটা প্রশ্ন আসে এখান থেকে, সেটা হলো এটা, এই দেখো আমি একটু দাগ রেখেছি, একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে, যেটি স্ক্রিন শেয়ার করা রয়েছে তোমরা দেখতে পাবে, আবার রেকর্ড হচ্ছে, খেয়াল করো। এখানে দেখো আচার্য এর স্ত্রীবাচক শব্দ আচার্য জানে। প্রশ্নটা হলো আচার্য স্ত্রীবাচক শব্দ জানে, ঠিক আছে, আচার্যকে আগে বলে নেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, আমাদের ভিসি স্যারের মানে উপাচার্য, তাহলে আচার্যটাকে, আচার্য হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে বলা আচার্য। এখন এই আচার্যের বউকে কি বলা হয়, আচার্য জানে না কিন্তু। আচার্য জানে মানে হচ্ছে যিনি আচার্যের কাজে নিয়োজিত থাকেন তাকে বলা হয় আচার্য জানে। খেয়াল করো আমাদের প্রথম উদাহরণটা, খেয়াল করো আচার্য থেকে আচার্য জানে, একদম প্রথম উদাহরণটা সেটা হচ্ছে তোমার স্ত্রীবাচক সব ঠিক আছে, কিন্তু আচার্যের কাজে নিয়োজিত অর্থে, বউ অর্থে না। গেল এটা, অর্থগুলো ধরবা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে সূত্র থেকে শুদ্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসলে আমি দেখাবো একটু পরে। সূত্র থেকে শুদ্রা, দেখো সূত্র, ওখানে যাবো আমি রুল যাবো তাহলে। আচ্ছা, সূত্র থেকে শুদ্রা, সূত্র পুরুষবাচক শব্দ, তার 4 ধরনের জাতি আছে হিন্দু ধর্মে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র হচ্ছে পুরুষ বোঝায়, কিন্তু মহিলা শূদ্র, এটার স্ত্রীবাচক কি শূদ্রা। কিন্তু যদি শূদ্র তো এক বেটা, ওনার শূদ্রান। খেয়াল করো প্রশ্নটা আসে যে জাতি শূদ্রর স্ত্রী জাত বা স্ত্রী জাতীয় শব্দ কোনটা, উত্তর আছে শূদ্রা। কিন্তু আবার প্রশ্ন আসে শূদ্রের স্ত্রী বা বউ অর্থে কোনটা, উত্তর আছে শূদ্রাণী। খেয়াল করবা কিন্তু। এরপর নিচে আসো, অরণ্যানী, দেখো অরণ্য থেকে অরণ্যানী স্ত্রীবাচক শব্দ, বাট এখানে কিন্তু অরণ্যের বউ আবার অরণ্যানী না, তোমরা বুঝছো না। অরণ্য মানে বন জঙ্গল, তো বন জঙ্গলের বউ কি অরণ্যানী, এরকম না, বরং এখানে অরণ্যানী স্ত্রীবাচক শব্দ ঠিক আছে, বাট অর্থটা হচ্ছে বড় বন, বউ না কিন্তু, অরণ্যের বউ না, অরণ্যকে বিয়ে দেওয়া যায় না। বড় বন অরণ্যানী। সেম একইভাবে হিম থেকে হিমানী, ঠান্ডা হয়ে গেছে হিম,
আমি স্ত্রীবাচক করেছি, করতে করেছি জমানো বরফ অর্থে করেছি। আরেকটা রয়েছে বনানী, তাও বন থেকে বনানী স্ত্রীবাচক শব্দ ঠিক আছে, বাট কোন অর্থে? বড় বন অর্থে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। আর সর্বশেষ তোমরা যেটা পড়তে হবে, এই যে বিশেষ নিয়মে সাধিত পুরুষ স্ত্রীবাচক গুলো, এগুলো একটু পড়লে ইনশাআল্লাহ আশা করি তোমাদের পুরুষ স্ত্রীবাচক থেকে কোনো ঝামেলা হবে না। তবে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে একটু প্রশ্ন দেখাবো, এই দেখো যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, 1 নাম্বার 18 নাম্বার দেখো, শূদ্র এর স্ত্রীলিঙ্গ কোনটা, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসছে 2004-5 সেশনে। তোমরা এখন উত্তর দিতে পারবে শূদ্র স্ত্রীবাচক কোনটা? শুদ্রা। শূদ্রা, কিন্তু খেয়াল করো। এরপর দেখো সেম একইভাবে আমাদের নাটক এর কোন অর্থে স্ত্রীবাচক শব্দ তোমাদেরকে পড়িয়েছিলাম না মাত্র? ক্ষুদ্র অর্থে। খেয়াল করবা কিন্তু এখানে আরেকটা বিষয় তোমরা লিখছে, এখানে আমি মনে কি নেই, এটা খেয়াল করবা। এই প্রশ্নটা তোমরা কোথায় 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 মাত্রই তো দেখলাম, সুখ। আচ্ছা এখানে আছে মনে, দেখি এখানে নাই। তোমরা আরেকটা বিষয় লিখে রাখো, সুখ শব্দটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সুখ শব্দটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাড়ি। একদম বিপরীত কিন্তু, সুখের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কিন্তু শাড়ি, এখানে নাই। আমি যেন কোথায় মাত্র দেখলাম সুখ থেকে শাড়ি আর কি, যেটা এই মোটামুটি তোমাদেরকে পুরুষ স্ত্রীবাচক শব্দটাও পড়ালাম। আজকের মোটামুটি লেকচারটা তোমাদেরকে শেষ করেছি। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে একটু বলো, আর তোমাদের সমস্যা থাকলে আমাকে একটু একটু তাড়াতাড়ি করে জানাও ভাইয়া। আর এই ফাঁকে আমি আরেকটু কথা তোমাদেরকে একটু বলে রাখি, দেখো মেয়েটি 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 পাগল হয়েছে না পাগলি হয়েছে, একটা ঝামেলা আছে, খেয়াল করো। আরেকটা আছে পাগল মেয়ে না পাগলি মেয়ে, খেয়াল করবা কথাগুলো দেখো। আমি এটা দ্বারা এই দুইটা দ্বারা উদাহরণটা দিয়ে যাচ্ছি, আমি আর বেশি উদাহরণ গেলাম না। মেয়েটি পাগল হয়েছে না পাগলি হয়েছে, পাগল মেয়ে না পাগলি মেয়ে, খেয়াল করো তোমরা। আমি তোমাদেরকে একটু বুঝাই তোমাদেরকে, এখানে 9-10 এর ব্যাকরণটা পড়তে গেলে তোমরা একটু প্যাচ লেগে যাবে। আমি তোমাদেরকে একটু ইংরেজিতে তোমাদেরকে বুঝাই। দেখো অ্যাডজেক্টিভ গুলো খেয়াল করো, অ্যাডজেক্টিভ গুলো বসে কি নাউনের আগে না পরে? তোমরা জানো অ্যাডজেক্টিভ বসে কার আগে? আগে। তো মনে রাখবা, যদি এই নিয়মে বাংলায় দেখো পাগল মেয়ে পাগলি মেয়ে, মেয়ে হচ্ছে তোমার নাউন, এর আগে মেয়েটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে যে শব্দটা দ্বারা, এটা তো অ্যাডজেক্টিভ। যদি কখনো বিশেষ্যর আগে এরকম অ্যাডজেক্টিভ বসে, বিশেষণটা বসে, তাহলে কিন্তু এই এই নাউন অনুসারে বসবে। নাউনটা যদি তোমার মেয়ে হয় তাহলে শব্দটা মেয়েবাচক দিতে হবে, নাউনটা ছেলে হলে ছেলেবাচক দিতে হবে। কিন্তু যদি দেখো মেয়েটি পাগল হয়েছে, নাউনের পরে যদি অ্যাডজেক্টিভটা আসে, তাহলে কিন্তু তোমার সর্বদা তোমার মানে ছেলেবাচক, মানে মূল শব্দটা দিতে হবে, এটাকে আর পুরুষ স্ত্রী করার কোনো ঝামেলা নাই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মেয়েটি, আমার আগে নাউন পরে অ্যাডজেক্টিভ, পাগল হয়ে। পাগলি বলা যাবে না, আগে নাউন এসেছে পরে অ্যাডজেক্টিভ এসেছে, এজন্য এখানে আর পাগলি বলা যাবে না। কিন্তু যদি আমার নরমাল নিয়ম অনুসারে বসে যে পাগলি মেয়ে, আগে এসেছে কি অ্যাডজেক্টিভ, ওই যে ইংরেজি একটু চিন্তা করো, পরে এসেছে কি নাউন, তখন আমাকে বলতে হবে পাগলি মেয়ে পাগল ছেলে। কথাটা কি বুঝতে পেরেছো না? প্যাঁচিয়ে গেছে, প্যাঁচ দিয়ে বলছি কথাটা। এটাকে বাংলায় যদিও বলে উদ্দেশ্য বিধেয়, এরকম অনেক প্যাঁচানো থাকে আর কি। তো নরমাল তোমার যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে অ্যাডজেক্টিভ পরে নাউন আসে, তাহলে হচ্ছে নাউন অনুসারে তোমার অ্যাডজেক্টিভটা বসে। এটা যদি পুরুষ হয় এটা পুরুষ হবে, এটা মহিলা হলে এটা মহিলা হবে। কিন্তু নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হচ্ছে তোমার এটা সর্বদা পুরুষবাচক হবে। মেয়েটি পাগল হয়েছে, ছেলেটি মেয়েটি সুন্দরী না, মেয়েটি সুন্দর হবে, সমস্যা নেই। যেমন আরেকটা উদাহরণ কি, মেয়েটি সুন্দরী হবে না সুন্দর হবে, তোমরা বুঝতে পারছো মেয়েটি সুন্দর হবে, কারণ আগে নাউন পরে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি সুন্দরী মেয়ে, তখন কিন্তু এখানে সুন্দর বলা যাবে না, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, তখন বলতে হবে সুন্দরী মেয়ে। এটা বাংলায় দেওয়া আছে উদ্দেশ্য বিধেয় বলে অনেক পেঁচানো কথা আছে। এই মোটামুটি তোমাদের লেকচার আজকে।
আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সো তোমাদের সমস্যা থাকলে জানা, না হলে তোমাদেরকে আল্লাহ হাফেজ বলছি। জি ভাই, দ্বিরুক্ত শব্দটা তো এখনো পড়ানো হয় নাই। দ্বিরুক্তিটা তোমাদের ছোট লেকচার পাবো, তোমাদের সমস্যা না, আমার মাথায় আছে। আজকে আমি পড়াতে চাচ্ছিলাম, বাট তোমাদের এই যে যখন পুরুষ স্ত্রীবাচকটা মনে পড়ছে তখন আর কিন্তু পড়াইনি আমি। তোমাদের কোনো হেডেক নাই, ইনশাল্লাহ আমি পড়াই দিব। আমি উপরে পড়াই দিব, কোনো লেকচার ভয় নেই, ঠিক আছে ভাইয়া? দেখান তো উপরে। উপরে লেকচারটা মানে এটা? জি ভাইয়া। কি হয়েছে, কি করবো এটাকে? না মানে দেখলাম, মানে কোনটা বলছিলেন। এটা এটা হচ্ছে তোমাদের অন্য লেকচার, আমার যেখানে ক্লাস নেই মূলত স্কলার্স এর, সেখানে আর কি। যাই হোক, তো সেখান থেকে পড়লাম যেটা ইম্পর্টেন্ট সেটা, এবং বাকিগুলো তোমাদের লেকচার থেকে পড়লেই হবে ইনশাআল্লাহ। আসলে সঞ্জিদা বলো তোমার প্রশ্নটা কি? সঞ্জিদা প্রশ্ন করো। সঞ্জিদা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করে কথা বলুন। জি বলো। স্যার আপনি গত ক্লাসে আমাদের যখন সমাজ পড়িয়েছিলেন তখন আপনি বলছিলেন যে তৎপুরুষ আর নয় বহুব্রী নয় বহুব্রী যে অজ্ঞান হবে, নয় তৎপুরুষ আর নয় দশম শ্রেণীর ভয়ে অজ্ঞান এবং অবুঝ দুইটাই আছে ইয়েতে নয় বহুব্রী সমাজে। আচ্ছা, বুঝতে পারছি তোমার কথাটা। যে তুমি যেটা বলেছো সেটা হলো তোমাদের, আমি লেকচার শিটে যাই তাই না? দাঁড়াও, তোমাদেরটা আমি যাচ্ছি। কি হলো এটা, বের হওয়া যায় না এখান থেকে? ও মিনিমাইজ করতে পারবো, দাঁড়াও তোমাদের লেকচার শিটে আমি যাচ্ছি। তোমার কথা আর কি, আমি বলেছিলাম নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী। দেখো এটা নিয়ে মোটামুটি আমাদের একটু প্যাচ ট্যাচ লেগে যায় আর কি, একদম জটলা পাকায় যায়। কত নম্বর লেকচার? 6 নম্বর লেকচার ভিতরে। এই জটলা চালানোর জন্য আমি বলেছিলাম যে বহুব্রী সমাজটা তোমার এক কথা মনে রাখবা, যেটা তৃতীয় কাউকে একটা বোঝায়। এটা হচ্ছে সিম্পল কথা একটা। কোনটা আসলো? একটু ওয়েট করো ভাইয়া, 6 নম্বরটা। আমি লেকচারটা একটু দিচ্ছি তোমাদের। পেয়েছি। সো যেটা বলছিলাম, আসো তোমাদের এই সমস্যায় আমি আসলাম। নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী নিয়ে তোমাদের ঝামেলাটা, ওই সঞ্জিদার ঝামেলাটা অনেক আগে আমাকে প্রশ্ন করে রেখেছে। নয় তৎপুরুষ, কাদের সরা পেলে দেখো এখানে তুমি খেয়াল করো, যেমন অনাচার, খেয়াল করো, আচার, অনীতিবিরোধ। সঞ্জিদা তুমি একটু থেকো, কিন্তু এখানে যেটা বলছিলাম নয় তৎপুরুষটা লক্ষ্য করে, এখানে আমি কতগুলো উদাহরণ দেওয়ার জন্য তোকে গেছি। ন আচার, অনাচার, ন বিরোধ, অনতিবিরোধ, নয় কত, অক্ষত, নয় বিশ্বাস, অবিশ্বাস। খেয়াল করো, এটা বলেছিলাম যে এটা কোনো ব্যক্তিকে বোঝানো সম্ভব না তৎপুরুষটা। অনাচার, অনাচার বলতে কি বোঝায়? একটা সিচুয়েশন বুঝিয়েছে কিন্তু অনাচার। এরপর যদি বলি অনতিবৃহৎ, মানে ছোট যেটা বোঝায়, ক্ষুদ্র, নয় বৃহৎ। অবিশ্বাস, একটা অবস্থা বুঝিয়েছে। বেআইনি, যেটা আইনি নয়, যেটা অপর্যাপ্ত, যেটা পর্যাপ্ত নয়। তোমার খেয়াল করে কথাটা মনে রেখো। তোমাকে আমি তোমাদেরকে দেখাই তোমাদের লেকচার শিটে। নয় বহুব্রী, অবুঝ, খেয়াল করে তুমি। সঞ্জিতা আছো তো আমার সাথে? আচ্ছা, অবুঝ।
আচ্ছা, অবুঝ বললে তুমি কি বুঝো সঞ্জিদা? যেমন বলি না ছেলেটা অবুঝ, দেখো মানে ঘুরায় পেঁচায় কোন একটা ব্যক্তিকে কিন্তু আমি বুঝাই, একটা ব্যক্তিকে, দেখো ছেলেটা অবুঝ, তারপর বলি বেহায়া, ওই যে বেহায়া লোকটা, ওই লোকটা একটা বেহায়া, মানে কোনো যার নেই হায়া, নেই যার, এই যে দেখো এইটা দ্বারা আমি এটাই বলেছি, একটু খালি একটু ক্রিটিক্যাল, যে তুমি বহুব্রীতে মোটামুটি নয় বহুব্রীতে একটা ব্যক্তি বোঝাবে আর কি, অবুঝ, অপায়া, কিন্তু অনাচার ব্যক্তি বুঝাইতে পারো সঞ্জিদা? না আমি এই স্যার। কথাই তোমার চেষ্টা করেছি, জাস্ট এইটুকু একটু ইয়ে করবা, এগুলো নিয়ে একটু বেশি জলা পেঁচানো দরকার নেই, সিম্পলি একটু চিন্তা করতে হবে, বেশি কঠিন করা যাবে না। বুঝছো সঞ্জিদা আমার কথাটা? জি স্যার। স্যার আচ্ছা, আমার এটাতে প্রবলেম হয় না, আমার হচ্ছে এখানে স্যার নবম দেশের তোমার কথা যে বুঝি না। বইয়ে আছে যে আপনার অজ্ঞান এবং অবুঝ নবহুবলির সমস্যা দেওয়া আছে, তো স্যার এখানে যে অজ্ঞান আপনার নয় বহুবলীর সমস্যা দেওয়া আছে, স্যার এখানে অজ্ঞানটাতে একটা সিচুয়েশন বুঝছে, আচ্ছা, অজ্ঞান হয় একজন ব্যক্তি, ওটা এই দৃষ্টিকোণ বলতেছি। থেকে ধরতে পারো, ব্যক্তির ইয়েটা যেটা আর কি, অজ্ঞান ঠিক আছে অবুঝ স্যার। ওই টাইপের আর কি, বুঝছো? জি কথা স্যার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কি প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নেটওয়ার্কের সমস্যা, রোজন ভাই আমার সাথে আছেন, নেটওয়ার্কে ঝামেলা করছে মনে হয়, তাই না? জি স্যার, আমি আসছি স্যার, কিন্তু ওর কথাগুলো আমরা একটু শুনতে পাচ্ছি না জি। স্যার। ওর কথাগুলো খুব স্লো আসতেছে, বেজে আর বেজে। কারো কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে, যদি হাত না উঠে থাকেন, তাহলে আমি আল্লাহ হাফেজ বলছি, রোজন হয়তো আপনাদের সাথে কথা বলবেন। সো আমি কি বিদায় নিতে পারি? জি স্যার, আজকে তো আপনাদের সাথে তেমন ওকে স্যার, বিদায় নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ। আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আগামীকালকে আবার আপনাদের সাথে কথা বলবো। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে, উত্তম পুরুষের ক্রিয়া পদের উদাহরণ কোনটি? এটা আমি বুঝি না আর কি। আবার বলো তো ভাইমা একটু, উত্তম পুরুষ। উত্তম পুরুষ ক্রিয়া পদের উদাহরণ কোনটি? আচ্ছা, তোমাদের কি ক্লাস কি গেছে এখনো? পাবে, পুরুষের ক্লাসে পাবে আমার মনে হয়। ক্লাস গেছে কোন পুরুষ ক্রিয়া, এগুলো কি গেছে এখনো? না স্যার। যায় না এখন, একটু ওয়েট করো ভাইমা, তাহলে সেদিন আমাকে এই প্রশ্নটা সেদিন করবা, ঠিক আছে? জি স্যার। সেদিন উত্তম মধ্যম নাম পুরুষ আমরা সব সব তোমাকে সেদিন ইনশাল্লাহ, তুমি কিন্তু মনে করিয়ে দিবা ভাইমা, আমার হয়তো মনে নাও থাকতে পারে, মনে রেখো কিন্তু, ঠিক আছে? আর সমস্যা? ওকে স্যার, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আর কারো সমস্যা নেই মনে হয়।